সুরাইয়া বিছানা ঠিক করছিল। আশরাফ বাহিরে দাঁড়িয়ে উমেদের সাথে ফোনে কথা বলছিল। উমেদ ঢাকা চলে গিয়েছে 2 দিন ধরে। ভাইয়ের সাথে কথা বলা হয়ে ওঠেনি সেভাবে, তাই রাতে কলে কথা বলছিল। ময়না বেগম বোনের বাড়িতেই আছেন, তিনি এখনো বাড়ি ফেরার কথা জানাননি। উমেদের সাথে কথা শেষ করে আশরাফ রুমে চলে আসে। সুরাইয়া মাত্রই কাজ শেষ করে খাটে হেলান দিয়ে বসেছে। আশরাফকে রুমে ঢুকতে দেখে সুরাইয়া বলে ওঠে, চা করে দেব? আশরাফ চুলগুলো নেড়ে পিছনের দিকে দিয়ে বলে, চলো বের হই। সুরাইয়া ব্রু কুঁচকে বলে, এখন কেন? বউকে নিয়ে ঘুরতে ইচ্ছে করছে তাই। গন্তব্য কোথাও না, শুধু বাইক নিয়ে দুজনে রাস্তায় ঘুরবো। খোলা আকাশ, চারদিক অন্ধকার, আর মাঝে মাঝে আলোর ছটা। দারুণ না? সুরাইয়া মুচকি হাসে, তৎক্ষণাৎই আবার মুখটা কালো হয়ে যায়। আশরাফ পাশে এসে বসে সুরাইয়ার চিবুক স্পর্শ করে মুখটা তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? শরীর খারাপ? যাবে না? সুরাইয়া মাথা নিচু করে নরম স্বরে বলে, আমাদের কত টাকা হয়েছে? আশরাফ কপালের ভাঁজ বিস্তৃত করে বলে, কেন? হঠাৎ এ প্রশ্ন কেন? তুমি তো আমাকে সেরকম কিছু বলো না, আমি জানিও না কত টাকা হয়েছে জমানো। আচ্ছা, যে টাকা হয়েছে সেই টাকা দিয়ে এখানে কিছু করে সংসার চলবে না? তোমার সাথে সংসার করার ইচ্ছা আমার কবে পূরণ হবে? 2-3 বছর পর 2-2.5 মাস করে না, আমি বছরের প্রতিটা দিন তোমার সাথে কাটাতে চাই। বিশ্বাস করো, আমি সব পরিবেশে মানিয়ে নেব নিজেকে। আমি ভাত ডালে নিজেকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তোমার অনুপস্থিতিতে ভালো লাগে না। তুমি চলে গেলে তোমার সাথে কাটানো সময়গুলো আমার গলা চেপে ধরবে, আমি শ্বাস নিতে পারবো না। আশরাফ এক হাত দিয়ে সুরাইয়াকে বুকে জড়িয়ে নেয়, মাথায় চুমু দিয়ে বলে, তুমি বললে আমি আর যাব না, বলো তুমি কি চাও? এখানেই থেকে যাও। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে অন্তত রাতে এই বুকটায় মাথা রাখতে চাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সুরাইয়াকে ছেড়ে তার 2 গালে হাত রেখে আশরাফ বলে, যাও এখন তৈরি হও, আমরা বের হব। রাত হয়ে গেছে, 10 মিনিটে রেডি হয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি বাহিরে অপেক্ষা করছি। সুরাইয়া মৃদু হেসে বলে, ঠিক আছে। আবরারের জ্ঞান ফিরতে ফিরতে 3 দিন গত হয়। হৃদিতা এই 3 দিন গোসল, খাওয়ার সময় আর খুব প্রয়োজন ছাড়া সবসময় আবরারের কেবিনেই ছিল। হৃদিতা মাত্র একটু বাহিরে দাঁড়িয়ে আজহার রেজার সাথে কথা বলছিল, তখনই নার্স কেবিন থেকে হৃদিতাকে ডাক দেয়। হৃদিতা আজহার সাহেবকে দাঁড়াতে বলে ভেতরে চলে যায়। কেবিনে আসতেই নার্স বলে, ওনার হাতের আঙুল নড়ছে, এখনই হয়তো তাকাবে। জ্ঞান ফিরেছে ওনার। হৃদিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নার্সটা আবার বলে ওঠে, আপনি কে হন ওনার? সারাক্ষণ এখানে পড়ে আছেন, ওনার বাড়ির আর কেউ নেই? হৃদিতা আমতা আমতা করে বলে, ওনার বাড়িতে একাই থাকতে দেখেছি, হয়তো ওনার বাবা মা গ্রামে থাকেন, খবর দেওয়া হয়নি হয়তো। আচ্ছা, আপনি তাহলে এখানেই থাকুন, আমি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। নার্স যেতে শুরু করলে হৃদিতা পিছন থেকে ডাক দিয়ে নার্সকে থামিয়ে দেয়। নার্স জিজ্ঞাসু চোখে হৃদিতার দিকে তাকালে হৃদিতা বলে ওঠে, আশা ম্যামের কি অবস্থা? উন্নতি দেখা দিয়েছে কি? নার্স একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে অন্ধকার নামিয়ে বলে, ওনার অবস্থা একদম ভালো না। দুর্ঘটনা যখন ঘটে তখন হয়তো উনি সিট বেল্ট বাঁধেননি, তাই ছিটকে পড়েছিলেন। মুখের অবস্থা খুবই খারাপ, বেঁচে গেল প্লাস্টিক সার্জারি করা ছাড়া উপায় নেই। তবে নার্স থেমে যেতে হৃদিতা আবার প্রশ্ন করে ওঠে, তবে কি? নার্স কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, উনি হয়তো আর কামব্যাক করবেন না, কোমায় আছেন এখন, কোনো আশা দেখতে পাচ্ছি না। হৃদিতা চোখ বন্ধ করে একটা প্রলম্বিত শ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। ডাক্তারকে নিয়ে আসবেন বললেন তো? জি, বলেই নার্স সেখান থেকে বেরিয়ে যায়। হৃদিতা আজহার সাহেবের দিকে তাকালে তিনি ইশারায় হৃদিতাকে সেখানেই থাকতে বলে বড় বড় ধাপ ফেলে চলে যান। হৃদিতা পিছন ফিরে তাকাতেই দেখে আমরা ছোট ছোট চোখে তার দিকেই দেখছে, আর তাকিয়ে থাকতে না পেরে বারবার চোখের পলক ফেলছে। বেডের পাশে রাখা চেয়ারটা টেনে বসে হৃদিতা। আবরার তখনও হৃদিতার দিকেই তাকিয়ে আছে। 3 দিনে শরীরের বেশ অবনতি দেখা যাচ্ছে আবরারের।
সুশ্রী চেহারার মানুষটার মুখটায় কালশিটে দাগে ভর্তি। তার সামনে আয়না নিয়ে আসলে হয়তো আরেক প্রকার দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে সে। হৃদিতা আবরারের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলে, কেমন আছেন এখন? ভালো লাগছে কি? আবরার মলিন মুখে নির্জীব কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে কেন? উনি তো খুব প্রয়োজন ছাড়া আপনার কেবিন থেকে বের হয়নি। 3টা দিন আমাদের চেয়ে উনি আপনার দেখাশোনা বেশি করেছে। কথাগুলো বলতে বলতে নার্স ভেতরে প্রবেশ করে। নার্সের সাথে এবার ডাক্তার এসেছেন। তিনি অনেকটা সময় নিয়ে চেক আপ করে হাসি মুখে বলেন, সবটা এখন আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। কেমন অনুভব করছেন আবরার সাহেব? আবরার নার্সের বলা কথা শোনার পর থেকেই পলকহীন দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে আছে। ডাক্তারের কথা কানে পৌঁছতেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে ওঠে, একটু ভালো লাগছে। কারো পরিশ্রম তো বৃথা যেতে দিতে পারি না, তাই হয়তো এবারের মতো ফিরে এলাম মৃত্যুর দুয়ার থেকে। ডাক্তার সাহেব স্টেথোস্কোপ হাতে জড়িয়ে নিয়ে বলেন, যা বলেছেন। হৃদিতা ম্যামের জন্য হসপিটালের নার্সগুলো অন্তত এখান থেকে ছুটি পেয়েছিল। 3টা দিন উনি খুব পরিশ্রম করেছেন। সে যাই হোক, আমি ওষুধ লিখে দিচ্ছি, কাউকে দিয়ে আনিয়ে নেবেন। রাত থেকে খাওয়া শুরু করুন। আপাতত বেশ কিছুদিন আপনাকে হসপিটালের বাসিন্দা হয়ে থাকতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন লিখে হৃদিতার হাতে দিয়ে চলে যায়। নার্স প্রেসক্রিপশনটা নিয়ে ভালোভাবে বুঝিয়ে দেয় কখন কোনটা খেতে হবে। নার্স বেরিয়ে যেতে হৃদিতা আবরারের উদ্দেশ্যে বলে, আপনি কি মিনিট 5 একা থাকতে পারবেন? আমি ওষুধগুলো সামনের ফার্মেসি থেকে নিয়ে আসতাম। আবরার দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, কেন আছেন এখানে? হৃদিতা এদিক ওদিক দেখে আমতা আমতা করে বলে, কেন আছি মানে? আপনি অসুস্থ তাই? দুনিয়ার সবাই অসুস্থ থাকলে নিশ্চয়ই তাদের সাথে থাকেন না। হৃদিতা মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি ফেলে বলে, সবাই নিশ্চয়ই আমার বেকারত্ব গোছাতে আমার জন্য ভাবেনি। ও আচ্ছা, পরিশোধ করছেন? টাকার ঋণ পরিশোধ করা যায়, সাহায্যের না। আপনি আমার জন্য কিছু করতে চেয়েছিলেন, সেখানে আমি না হয় আপনার জন্য কিছু করলাম। সত্যি করে বলুন, এটাই শুধু কারণ এখানে থাকার? আর কি কারণ থাকবে? আমি এখানে আছি জন্য আপনার অসুবিধা হচ্ছে? এখন থেকে নারীকে বিশ্বাস করতে খুব কষ্ট হবে। মানুষকে আর বিশ্বাস করতে চাই না, আর সেখানে তো মেয়ে মানুষ। হৃদিতা কিছুক্ষণ চুপ থেকে আবরারের দিকে তাকিয়ে বলে, আপনি একবার আসার কথা জিজ্ঞেস করলেন না কেন? ওনাকে তো আপনি খুব ভালোবাসেন। সেদিন বললেনও যে আপনার শেষ। হৃদিতাকে থামিয়ে দিয়ে আবরার বলে ওঠে, প্লিজ ওর কথা আর আমাকে বলবেন না। ওর নামটা আমি শুনতে চাই না। হৃদিতা ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? এত প্রশ্ন ভালো লাগছে না আমার। প্লিজ চুপ থাকুন। আমাকে অসহ্য লাগছে? লাগলে বলতে পারেন, আমি চলে যাব। নার্স তো আছি। আমি বললেই আপনি শুনবেন? হ্যাঁ, শুনতে তো হবেই। আপনার সঙ্গ প্রয়োজন না হলে, আমাকে সহ্য না হলে শুধু শুধু বিরক্ত করব কেন? আবরার হৃদিতার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। নির্জীব গলায় বলে, আর থেকে যেতে বললে? হৃদিতা জোরপূর্বক হেসে বলে, বড় জোর কিছু সময় সঙ্গ দিতে পারি, থেকে যাও আমার হবে না। আবরার চোখ বন্ধ করে নেয়। হৃদিতা এগিয়ে এসে আবরারকে বলে, আমি আসছি তবে। যেতেই হচ্ছে? বলে হৃদিতার দিকে তাকায় আবরার। হৃদিতা আবরারের কথার কোনো উত্তর না দিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে বাহিরের দিকে চলে যায়। আবরার এক পলকে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সেদিনের কথা মাথায় আসতেই চোখ বন্ধ করে নেয় সে। হৃদিতা ওষুধ কিনতে যাচ্ছিল, এমন সময় বাহিরের দিকেই আজহার রেজা কারো সাথে কলে কথা বলছিলেন। হৃদিতাকে কাছাকাছি আসতে দেখে তিনি হাত দিয়ে ইশারায় হৃদিতাকে থামতে বলেন। হৃদিতা প্রেসক্রিপশন হাতে দাঁড়িয়ে থাকে। আজহার রেজা ফোনে কথা শেষ করে হৃদিতাকে বলেন, সকালে হসপিটালে আসার সময় কেউ তোমাকে দেখেছে? বলছে সে তোমাকে চেনে, বাইরে অপেক্ষায় আছে, তোমার সাথে কথা বলতে চাইছে। হৃদিতা এদিক ওদিক তাকিয়ে বলে, আমার সাথে দেখা করতে এসেছে? কে? দেখা হলে জানতে পারবে। ঠিক আছে।
স্যার, আরেকটা কথা, এশার কি খবর? এখান থেকে নাকি অন্য কোথাও নেওয়া হবে? আজহার রেজা ফোনটা পকেটে রাখতে রাখতে বললেন, সে এখন একটু সুস্থ, নেওয়ার ভাবনা বাদ দেওয়া হয়েছে। আরেকটা খবর আছে। জি স্যার। অফিস থেকে জানিয়েছে এশাই মেইন কালপ্রিট। খুনের ক্ষেত্রে প্রথমবারে সফল হয়েছে কিনা সেটা দ্বিধাদ্বন্দ্বে ছিল বিধায় দ্বিতীয়বার ছুরিকাঘাত করেছিল। এশাকে অ্যারেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে, এখন শুধু তার সুস্থ হওয়ার অপেক্ষা। হৃদিতা বাহিরের দিকে তাকিয়ে বলে, সবকিছু এত সহজে কিভাবে শেষ হয়ে যেতে পারে আঙ্কেল? আমি নিজে হাতে। আজহার রেজা হৃদিতাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চেয়েছিলে একটা মেয়ের আর তার ভাইয়ের খুনের সঠিক বিচার পাইয়ে দিতে, সেটা এখন সম্ভব। এশা গতকাল রাতে নিজের মুখেই স্বীকারোক্তি দিয়েছে। হৃদিতা হঠাৎ বলে ওঠে, আমি ওনার সাথে দেখা করতে চাই আঙ্কেল। সেটা এখন সম্ভব নয়, তুমি বাইরে যাও, তোমার জন্য একজন অপেক্ষা করছে। তুমি আপাতত এই কেস নিয়ে ভাবা বন্ধ করে দাও। এবার যা হবে ইনশাআল্লাহ ভালো হবে, তুমি এটা জাস্ট মাথা থেকে বের করে দাও। হৃদিতা বাহিরে যাওয়ার জন্য এগুতে আবার থেমে যায়, পিছে ফিরে তাকিয়ে বলে, আঙ্কেল আরেকটা কথা। আজহার রেজা এগিয়ে এসে বলেন, হ্যাঁ বলো। হৃদিতা কিছুক্ষণ চুপ থেকে বলে, স্যার, আবরার সাহেব তো এশাকে অসম্ভব ভালোবাসে, আমি নিজেই দেখেছি, কিন্তু এখন উনি এশার নামই শুনতে চাইছেন না। কি হয়েছে বলেন তো? যাকে এত ভালোবাসে তার অবস্থা এত খারাপ হওয়ার পরও এমন চুপচাপ কিভাবে আছে? নামই শুনতে চাইছে না। আজহার রেজা বলেন, তুমি আছো কি করতে? জেনে নিবে। এখন যাও, জলদি যাও, বাইরে ছেলেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তোমাকে আসার সময় দেখেছে। এই দিকে তো কারো আসার অনুমতি নেই, তাই আসতে পারেনি। জলদি যাও। হৃদিতা আজহার রেজার কাছ থেকে বিদায় নিয়ে হৃদিতা বাহিরের দিকে চলে যায়। বাহিরে এসে একজনকে ফার্মেসিতে পাঠিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আশেপাশে কাউকে খুঁজছে সে, কিন্তু পরিচিত কাউকে খুঁজে পাচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কে এসেছে তার সাথে দেখা করতে, কোথায় সে। একজনকে তার দিকে এগিয়ে আসতে দেখে সেদিকে তাকিয়ে থাকে হৃদিতা। ছেলেটা সামনে এসে দাঁড়ায়, বয়সে হয়তো তার চেয়ে খুব একটা বড় হবে না। ছেলেটা সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, আপনি হৃদিতা না? হৃদিতা আন্তরিকতার সঙ্গে বলল, জি আমি হৃদিতা, আপনি কে? আসলে চিনতে পারছি না আপনাকে। ছেলেটা জিহবা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল, জোরে একটা শ্বাস ফেলে বলল, আমি ইথারের বন্ধু। আপনি আমাকে দেখেননি তাই চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে চিনতে এক বিন্দু দেরি করিনি। ইথার তো আপনার কথা সবসময় বলতো, ছবিও দেখিয়েছিল। ইথার নামটা শোনা মাত্র বুকের ভেতর চিনচিন ব্যথা করে ওঠে, চোখ বন্ধ করে নেয় সে। ছেলেটা হৃদিতার দিকে তাকিয়ে বলে, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। আপনার যদি সমস্যা না হয় তাহলে আমরা কি সামনের রেস্টুরেন্টে বসতে পারি? হৃদিতা চোখ তুলে তাকায় ছেলেটার দিকে। এতদিন পর পুরনো মানুষ কেন সামনে এলো? আর ব্যক্তিগত কথা সেটাই বা কি? সুরাইয়া শাশুড়ির রুমের সবকিছু ঠিকঠাক করে রাখছিল। আজ ময়না বেগমের বাড়ি ফেরার কথা। সুরাইয়া রুমে সবটা গুছিয়ে রেখে বের হবে, তখনই নাহার বেগম গেটে এসে ডাকতে থাকেন। সুরাইয়া তাড়াতাড়ি গিয়ে গেট খুলে দেয়। নাহার বেগমকে দেখে সুরাইয়া বলে ওঠে, কি হয়েছে কাকি? নাহার বেগম ভারী গলায় বলেন, চাবিটা একটু রাখো তো মা, আমি একটু হৃদির কাছে যাব। ওর নাকি রাত থেকে জ্বর। তোমার কাকা তো বাড়ি নেই, বাড়ি আসলে চাবিটা ওনাকে দিও। আমি ওনাকে বলেছি চাবি তোমার কাছে রেখে যাব, আমি রান্না করে রেখেছি। নাহার বেগম চাবির গোছা এগিয়ে দিলে সুরাইয়া চাবিটা নিয়ে বলে, অনেক বেশি জ্বর? হ্যাঁ, বিছানা থেকে উঠতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, তাই আমি গিয়ে 2 দিন থেকে আসি মেয়েটার কাছে। মেয়েটাকে খুব মনে পড়ছে, সময় মতো কিছু রান্না করে খাওয়াতে তো পারবো। সুরাইয়া নাহার বেগমকে উদ্দেশ্য করে বলে, আপনি 1 মিনিট দাঁড়ান।
আচার রেখেছিলাম ওর জন্য, নিয়ে যান, জন্মকে খেতে ভালো লাগবে। ঠিক আছে, দাও। সুরাইয়া দৌড়ে রুমে গিয়ে তখনই ফিরে আসে। একটা মাঝারি আকৃতির আচারের বয়ম নাহার বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলে, সাবধানে যাবেন কিন্তু কাকি। আমি এখানে সবকিছু দেখে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। নাহার বেগম সুরাইয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি সাবধানে থেকো। নাহার বেগম চলে যেতে সুরাইয়া গেট আটকে ভেতরে চলে আসে। আশরাফ তখনও গোসল শেষ করে বের হয়নি। সুরাইয়া আলমারি থেকে সাদা রঙের একটা শার্ট বের করে বিছানার উপর রেখে ফোনটা নিয়ে বিছানার একপাশে বসে। ওয়াশরুমে ছিটকিনি খোলা শব্দ হতেই সেদিকে তাকায়। আশরাফ চুল মুছতে মুছতে বের হয়ে সুরাইয়াকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হেসে বলে, পুরুষ মানুষের দিকে এভাবে তাকিয়ে থাকতে লজ্জা লাগে না? এই আপনি সুশীল নারী, নজর সামলান মিসেস শেখ। সুরাইয়া হেসে বিছানা ছেড়ে উঠে আশরাফের দিকে এগিয়ে এসে সামনে দাঁড়ায়। মৃদু হেসে বলে, পুরুষ যদি তার নারীর কাছে নির্লজ্জ হতে পারে, তাহলে নারী কেন তার পুরুষের কাছে লজ্জায় নুয়ে পড়বে? নিজে যখন আমাকে সবসময় টিস করেন তখন কিছু না, আর আমি তাকালেই দোষ, তাই না? সুন্দর হতে কে বলেছে আপনাকে? আশরাফ সুরাইয়াকে হাত ধরে টেনে নিজের দিকে এগিয়ে নিয়ে মাথা ঝাঁকায়। চুলের পানির ফোঁটা সুরাইয়ার মুখে পড়ে। সুরাইয়া চোখ বন্ধ করে নেয়। আশরাফ নিজের ঠান্ডা গাল সুরাইয়ার গালে ঠেকিয়ে বলে, বইয়ের নজর যেন অন্য পুরুষের দিকে না যায়, তাই সুন্দর হতে হয়। সেজন্যই হয়তো সুন্দর হয়েছি। সুরাইয়া আশরাফের দিকে তাকিয়ে বলে, আমি এক পুরুষে আসক্ত নারী। আপনার চেহারা, আপনার টাকা, কোনো কিছু আমার কাছে বড় কোনো বিষয় না। আমার এসব প্রয়োজন নেই। পুরুষ মানুষ দেখতে যত খারাপ হবে তত ভালো, অন্য নারীর নজর যেন না লাগে। এখন মেয়েদের নজর খারাপ। আপনার মুখে তো কালি মেখে রাখা উচিত। আশরাফ সুরাইয়ার কথা হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আমি ওরকম সুন্দরও নই যে কালি মেখে ঘুরতে হবে। সুরাইয়া আশরাফের হাসি এক পলকে তাকিয়ে থাকে। আশরাফ হাসি থামিয়ে সুরাইয়ার তাকানো খেয়াল করে বলে, কি? সুরাইয়া মৃদু হেসে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরি। হৃদিতার 3 দিন যাবৎ জ্বর। 3 দিনে একটা বারের জন্য কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সে। তার মা বাবা দুজন মিলেই মেয়ের কাছে আছেন, মেয়ের দেখাশোনা করছেন। 3টা দিন পর জ্বর খানিকটা কমতে শুরু করেছে। হৃদিতা এখন নিজে একা টুকটাক এটা ওটা করতে পারছে। ভাড়া বাসায় মা বাবার এই প্রথম আসা। বাবা মার সঙ্গ দিনগুলো যেন রঙিন করে তুলেছে হৃদিতার। মেয়েকে আগের তুলনায় বেশ সুস্থ দেখে রাসেল সাহেব এখানকারই বাজারে গিয়েছিলেন ছোট মাছ আর টাটকা কিছু সবজি কিনে আনতে। নাহার বেগম চাচ্ছিলেন গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে চেয়েছিলেন, কিন্তু রাসেল সাহেব আবদার করেছেন ছোট মাছ খাওয়ার। নাহার বেগম না পেরে ছোট মাছও রান্না করতে রাজি হয়েছেন। নাহার বেগম রাজি হওয়ার সাথে সাথে রাসেল সাহেব বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে বেরিয়ে গিয়েছেন। নাহার বেগম ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছেন অনেকক্ষণ আগে। রান্নাঘরে কাজ করছিলেন। হৃদিতাকে রান্নাঘরের দরজায় দেখে নাহার বেগম মৃদু হেসে বলেন, ভালো লাগছে এখন একটু? হৃদিতা বসার নিচু টুল টেনে নিয়ে বসে। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে বলে, আজহার রেজা আঙ্কেল কল দিয়েছিলেন, আমাকে একটু যেতে বলল। নাহার বেগম মেয়ের কথায় কাজ থামিয়ে বললেন, ঠিকমতো দাঁড়াতে পারছো না, আর তুমি কিনা বাইরে যেতে চাইছো? তোমার হাতে কি ওটা? হৃদিতার হাতে সাদা পৃষ্ঠা দেখে কথাটা বললেন নাহার বেগম। হৃদিতা কাগজটা উল্টে পাল্টে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রিজাইন লেটার। আমি আমার শখের জব ছেড়ে দিচ্ছি আম্মু। আরেক দফায় চমকে গেলেন নাহার বেগম। পাত্রে রাখা পানিতে হাত ধুয়ে হাতের পানি ঝেড়ে ওড়নায় মুছতে মুছতে বললেন, ছেড়ে দিচ্ছিস কেন? তুই তো আমাদের কথার অবাধ্য হয়ে এই জবে এসেছিলে। হৃদিতা মাথা নিচু করে বলে, আমি এখানে শান্তি পাই না আম্মু, কেমন অশান্তি লাগে। এখানে এসে আমি মানুষের আরেকটা বিচ্ছিরি চেহারা দেখতে পাই।
হয়তো এই পেশা আমার জন্য না। তুমি ভাবতে পারো একটা মেয়ে কতটা নিকৃষ্ট হলে নিজের ভাইয়ের পক্ষ নিয়ে কাউকে খুন করতে পারে, যে ভাই কিনা কোনো মেয়েকে ধর্ষণ করেছিল, আর তাকে খুন করেছে যে কিনা সেই ধর্ষিতার ভাই। বোনের জন্য লড়তে এসেছিল, তাকেই কি নির্মমভাবে জাল বিছিয়ে খুন করলো। এখন যে খারাপ অবস্থা, মৃত্যুর সাথে লড়ছে, তখন নিজের দোষ স্বীকার করেছে। আয়ু শেষ হওয়ার সময় সবাই কেমন ধোয়া তুলসী পাতা হতে চায়। কথাগুলো বলে আরেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদিতা। নাহার বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বেরিয়ে আয় মা, ওসব থেকে নিজেকে সরিয়ে নে। যে যেমন করবে তার ফল সে ভোগ করবেই। নাহার বেগমকে থামিয়ে দিয়ে বলে, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো আম্মু? নাহার বেগম ভ্রু কুঁচকে বলেন, কি? এতগুলো বছর পর একজনকে এক দেখায় ভালো লেগেছিল, সেও কিনা সেই মেয়েকে এই কাজে উস্কানি দিয়েছিল। সেই মেয়ে এত বড় অমানবিক অন্যায় করার পর সেই পুরুষই তাকে সব দিক থেকে আগলে রেখেছে। নাহার বেগম ভ্রু কুঁচকে বলে, তুই আবরারকে পছন্দ করিস? হৃদিতা মাথা নিচু করে বলে, প্রথম দেখা ভালো লেগেছিল, ইথারের পর আর কাউকে সেরকম ভালো লাগেনি। নাহার বেগম উঠে দাঁড়ায়, চল শক্ত করে বলে, হৃদি, আমি তোর মুখে ইথার নামটা একদমই শুনতে চাই না। ওই নামটা অভিশপ্ত। হৃদিতা দুই হাত দিয়ে নিজের পা জড়িয়ে মাথা ঠেকিয়ে বলে, সরি। আমি কি বের হব একটু? সাবধানে। হৃদিতা উঠে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে বাসা থেকেও বের হয়। বাসার নিচে এসে আজহার সাহেবকে কল দেয়। দুইবার রিং হয়ে কেটে যায়। হৃদিতা একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যাওয়ার জন্য রওনা দিলে আজহার সাহেব কল ব্যাক করেন। ফোন বেজে উঠতেই হৃদিতা ফোনটা পার্স ব্যাগ থেকে বের করে কলটা রিসিভ করে। আজহার রেজা ওপাশ থেকে বলে ওঠেন, হৃদিতা, আমি হাসপাতালে আছি, তুমিও এখানেই চলে এসো। অ্যাশার অপারেশন হয়েছে, তোমাকে বলেছিলাম তখন। ওর এখনও জ্ঞান ফিরেনি। 24 ঘন্টা হয়ে গিয়েছে, 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু ডাক্তাররা বলছে কোনো আশা দেখছে না তারা। হৃদিতা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, শাস্তি তো পেতে হবে স্যার, কম অন্যায় তো করেনি। আবরার সাহেবের কি খবর? উনি অনেকটা সুস্থ, ওনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। তুমি এসো আগে এখানে। ঠিক আছে স্যার। হৃদিতা কল কেটে ফোনটা আবার রেখে দেয়। রিক্সাওয়ালাকে তাড়াতাড়ি যেতে বলে চুপচাপ বসে থাকে। ময়না বেগম বাড়ি ফিরেছেন বেশ কয়েকদিন পরে। বাড়ি ফেরার পরপরই শুনেছেন উমেদ ভালো একটা চাকরি পেয়েছে। ছোট ছেলের এমন একটা খবরে তিনি বেশ খুশি। বাড়িতে যেই আসছে তাকে ছেলে চাকরির কথা বলছেন তিনি। ঘরে বসে এক প্রতিবেশী মহিলার সাথে গল্প করছিলেন ময়না বেগম। সোরাইয়া 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকতেই মহিলাটি হেসে বলে ওঠে, কি গো বোমা, নাতি নাতনির মুখ দেখব কবে? কম দিন তো হলো না। এবার তোমার শাশুড়ির জন্য সময় কাটানোর সঙ্গী নিয়ে এসো। আর কতদিন সে এভাবে আমাদের সাথে গল্প করবে? তার তো নাতি নাতনিদের সাথে খেলাধুলার বয়স হয়েছে। সোরাইয়া চা এগিয়ে দিয়ে মৃদু হেসে বলে, আমার শাশুড়ি কিন্তু কখনো বলেনি তার খেলার সঙ্গী লাগবে। বললে না হয় ব্যবস্থা করা যেত। ময়না বেগম চায়ের কাপ নিয়ে বলেন, এতদিন বলিনি, এখন বলছি, জলদি বাচ্চা নাও, বয়স তো অনেক হচ্ছে। নাতি নাতনির মুখ দেখাও। সোরাইয়া পাশে দাঁড়াতে আশরাফ মায়ের রুমের দরজায় এসে দাঁড়ায়। মাথা চুলকে বলে, মা, একটু কথা ছিল তোমার সাথে। পাশে প্রতিবেশীকে দেখে আবার বলে ওঠে, কেমন আছেন চাচি? শরীর ভালো তো? মহিলাটি সহাস্য বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো তো? আশরাফ হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ আমিও ভালো আছি। ময়না বেগম ছেলের দিকে তাকিয়ে বলেন, কি বলতে এসেছিলে? কোনো দরকার? আশরাফ সুরাইয়ার দিকে একবার তাকিয়ে আবার মায়ের দিকে তাকায়। নরম স্বরে বলে, ভাবছিলাম সুরাইয়াকে নিয়ে 3 দিনের জন্য বেড়াতে যাব কক্সবাজার। এই সময় সমুদ্র অন্যরকম সুন্দর হয়ে ওঠে।
না আছে রোদ, গরম, আর না আছে বৃষ্টি। আবহাওয়া অনেক বেশি সুন্দর থাকে। সুরাইয়াকে নিয়ে তো কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম এবার ওকে নিয়ে একটু দূরে ঘুরতে যাই। পাশে থেকে মহিলাটি বলে ওঠে, বাহ, বেশ ভালো তো। বউকে নিয়ে ঘুরতে যাবে, এটা তো বেশ ভালো কথা। আমার মেয়ে জামাইও গত বছর গিয়েছিল ওখানে। কত রকম শুটকি মাছ এনেছিল, আমাকে অনেক দিয়েছিল আমার মেয়ে। আচ্ছা ভাবি, আপনারা কথা বলেন, আমি বরং বাড়ি যাই। মহিলাটি চলে যেতেই ময়না বেগম বলে ওঠে, তুই একটু বেশি বউ পাগল হয়ে যাচ্ছিস না আশরাফ? বাড়ির বউকে নিয়ে বেড়াবি মানে? বউকে নিয়ে কেন এত দূর যেতে হবে? কোথাও যাবি না তোরা? তোর বউ তো একেবারেই না। সুরাইয়া মা ছেলের সামনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে জানে এখানে দাঁড়িয়ে থাকলে তাকে অযথা কথা শুনতে হবে। তার ছেলের ইচ্ছের জন্য নিজেকে দোষারোপ শুনতে হবে। সুরাইয়া চলে যেতে আশরাফ আবার বলে ওঠে, আম্মা প্লিজ, 3টা দিনেরই তো ব্যাপার। এর আগে তো সুরাইয়াকে নিয়ে আমি কোথাও যাইনি। আমি চাইলে তোমার অনুমতি ছাড়া অনেক কিছুই করতে পারি, কিন্তু করি না। আমি চাই সব কিছুই তোমার অনুমতিতে হোক। ময়না বেগম উঠে দাঁড়িয়ে বলে ওঠেন, অনেক টাকার ব্যাপার, এতগুলো টাকা জলে ফেলতে আমি দেব না। আশরাফ এবার আন্তরিকতাহীন স্বরে বলে ওঠে, আম্মা, তোমার মেয়ে নেহা আর তার জামাই কিন্তু বিয়ের 2 মাসের মাথায় কক্সবাজার আর বছর হওয়ার আগে সাজে গিয়ে ঘুরে এসেছে। আরও কোথায় কোথায় গিয়েছে কে জানে। মেয়ের সময় উৎসাহ দিতে পারলে ছেলের বেলায় কেন দিতে পারো না? নেহার যদি ঘুরতে যেতে ইচ্ছে করে, সুরাইয়ার ইচ্ছে করতে পারে না? আমি বোন আর বউয়ের তুলনা করতে চাইছি না। শুধু এটা বলো, তুমি চাও না আমি সুরাইয়ের সাথে ভালো থাকি? ময়না বেগম চোয়াল শক্ত করে বলে ওঠেন, দিন দিন তোর গলার জোর বেড়ে যাচ্ছে। আশরাফ আশরাফ মায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, আমার এখন মনে হচ্ছে এটাই ঠিক। আমার মনে হয় এখন থেকে তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। তোমার বয়স হচ্ছে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। টিপিক্যাল শাশুড়ির মতো আচরণ করছো। তুমি আমার মা, তোমাকে অসম্ভব রকমের সম্মান করি বিধায় সব ব্যাপারে তোমার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু ইদানিং তোমার সিদ্ধান্ত আমার মন খারাপ করে দেয়। তোমার প্রতি আমার সম্মান কমিয়ে দেয়। আমার এই আম্মাকে আমি চাই না। ময়না বেগম ব্রুকুসকে বলেন, তুই আমার সাথে এভাবে কথা বলছিস আশরাফ? আশরাফ মাথা নিচু করে বলে, তোমাকে অসম্মান করতে হবে এরকম দিন আমার জীবনে না আসুক। শুধু এতটুকু বলবো, তুমি মা হিসেবেও ভালো, শাশুড়ি হিসেবেও ভালো, কিন্তু সেটা তোমার মেয়ের জামাইয়ের ক্ষেত্রে, আমার বউয়ের ক্ষেত্রে না। তুমি যেমন আমার মা, ঠিক তেমন সুরাইয়া আমার জীবন সঙ্গী। ওকে ভালো রাখা আমার দায়িত্ব। আমি ওকে নিয়ে বিয়ের এতগুলো বছরে কোথাও যাইনি। আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন আরও সম্ভব হবে না। আমারও তো ইচ্ছে করে অন্যদের মতো নিজের বউকে নিয়ে একটু ঘুরতে ফিরতে, বাইরে খেতে যেতে। সুরাইয়া কোনো কিছুর আবদার করে না, তাই বলে কি আমার উচিত না ওর খেয়াল রাখা? আমি প্রায় সব ব্যবস্থা করে ফেলেছি। আম্মা, তোমার বোনের মেয়ে এসে 3টা দিন তোমার কাছে থাকবে। আমরা এই 3টা দিন একটু ঘুরে আসব। ময়না বেগম কিছু বলে ওঠার পূর্বেই আশরাফ ঘর থেকে বেরিয়ে আসে। ময়না বেগম আশরাফের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। আশরাফ মায়ের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসে। সুরাইয়া চুপচাপ বসেছিল। আশরাফের উপস্থিতি বুঝতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। আশরাফের দিকে এগিয়ে গিয়ে বলে, শেখ সাহেব, মায়ের সাথে খারাপ ব্যবহার করতে নেই, সেটা তো আপনিই বলেছিলেন। তাহলে আজ ছোট্ট একটা কারণে এরকম কেন করলেন? এটা কিন্তু ঠিক হলো না। আপনি তো জানেনই আম্মা একটু ওরকমই। আশরাফ সুরাইয়াকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি আম্মার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। সুরাইয়া, তুমি তো দেখেছ আজ অবধি আমি আম্মার সাথে উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আম্মা সেটারই সুযোগ নেয় বারবার। সুরাইয়া আশরাফের হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসায়। সে আশরাফের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মায়ের মনে কষ্ট দিতে নেই। আপনি তো ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে এভাবে কেন কথা বললেন? আমি পরের মেয়ে, আমি প্রতিবাদ করতেই পারি,
তবে নিজের ছেলে কষ্ট দিলে সেটা অনেক বেশি খারাপ লাগার কথা। আশরাফ বাহিরের দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মাকে বুঝতে হবে, নিজের মেয়ের ভালো চাওয়ার সাথে নিজের ছেলের বউকে ভালো রাখা তার দায়িত্ব। আমার ছেলেকে উস্কে দিয়ে এখন ভালো সাজতেছ? আচ্ছা শয়তান মেয়ে তো তুমি। কি দেখে যে ছোট ছেলের বান্ধবীকে বড় ছেলের বউ বানাতে রাজি হয়েছিলাম আল্লাহ জানে। কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকে পড়েন ময়না বেগম। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি বাইরে থেকে কথাগুলো শুনেছেন। আশরাফ সুরাইয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, সুরাইয়া তৈরি হয়ে নাও, তোমাকে তোমার বাসায় রেখে আমি উমেদের কাছে চলে যাব। শহরও ঘোরা হবে, বউকে নিয়ে না ঘুরতে পারলাম, ভাইয়ের সাথে শান্তিতে কিছু মুহূর্ত কাটাতে পারবো। তৈরি হয়ে নাও, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। রোজ রোজ এই অশান্তি আমার একদম ভালো লাগে না। বছর পর বছর বাহিরে খাটাখাটনি করে 3টা মাসের জন্য দেশে আসি, বউকে নিয়ে 3-4টা দিনই যদি বাহিরে ঘুরতে না পারি তাহলে প্রবাসী হয়ে কি করলাম। এবার আর বিদেশ যাব না, দেশে যা পারি তাই করব। টাকা উপার্জন করে যদি সেটা ইচ্ছে মতো খরচই করতে না পারি তাহলে এত টাকা উপার্জন করে কি হবে। কথাগুলো বলেই মাকে পাশ কাটিয়ে বাইরে চলে যায় আশরাফ। ময়না বেগম কঠিন গলায় বলে ওঠেন, আমার বাড়ি থেকে যাওয়াই ভুল হয়েছিল। এই কটা দিনে এই মেয়ে আমার ছেলেকে বশ করে নিয়েছে। সুরাইয়া ময়না বেগমের দিক থেকে চোখ সরিয়ে বলে ওঠে, সব কিছুতে আমাকে টানবেন না আম্মা। আমি আপনার ছেলেকে বলিনি আমাকে নিয়ে ঘুরতে যেতে। আপনার মেয়ের বর যখন আপনার মেয়ের কথা শুনে তখন ফুর্তি লাগে আপনার। হেসে হেসে সবাইকে বলেন যে আপনার মেয়ের জামাই খুব ভালো, আর আপনার ছেলে আমাকে নিয়ে ভাবলে তাকে বশ করা হয়ে যায়। তোমাকে আমি দেখে নেব, কিভাবে ভালো থাকো সেটা দেখে নেব আমি। সুরাইয়ার দিকে আঙুল উঠিয়ে বলে ওঠেন ময়না বেগম। সেখানে আর না দাঁড়িয়ে বিলাপ করতে করতে ঘর থেকে বেরিয়ে যান। হাসপাতালের বাইরেই কয়েকজন অফিসারকে নিয়ে দাঁড়িয়ে আসার বাবার সাথে কথা বলছিলেন আজহার রেজা। অ্যাক্সিডেন্টের পর এশাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছিল। এশার যখন মোটামুটি উন্নতি হয়েছিল তখনই সুযোগ বুঝে এসআই সিদ্ধান্ত নিয়েছিলেন এশার স্বীকারোক্তি নেওয়ার। তিনি জিদের বসে নিয়েছিলেন আর তাতে এশার বাবাই রাজি হয়েছিলেন, কারণ এশার চিকিৎসা বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। সত্যিটা না বলে চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে এমন হুমকিতে স্বয়ং এশার বাবা টলে যান নিজের সিদ্ধান্ত থেকে। মেয়েকে রাজি করিয়ে স্বীকারোক্তি দেওয়ানোর ব্যবস্থা করেন। তিনি মনে করেছিলেন নিজের মেয়েকে একেবারে হারানোর চেয়ে নির্দিষ্ট সময় পর ফিরে পাওয়া হয়তো ভালো। সবার কথা চলছিল এমন সময় হৃদিতা হাসপাতালের গেট পেরিয়ে ভেতরের দিকে চলে আসে। আজহার সাহেব হৃদিতাকে দেখতে বলে ইশারায় সেখানেই দাঁড়িয়ে যেতে বলে। আরও প্রায় 10 মিনিট কথা চলে সবার মাঝে। কথা শেষে আজহার রেজা বাদে সবাই একে একে বেরিয়ে চলে যায়। সবাই চলে যেতে হৃদিতা আজহার রেজার সামনে এসে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে দেখে বলে, কি হয়েছে স্যার? আজহার সাহেব হাতের ফোনটা পকেটে রেখে বলেন, এশার অবস্থা খুব খারাপ, জ্ঞান ফিরেনি, অথচ তার 7 বছর কারাবাস হয়েছে। ওর ভাইকে গত রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকটা নিউজ আছে। হৃদিতা ব্রুকুসকে বলে, কি স্যার? আবরার নিজের দোষ স্বীকার করেছে। সে আশাকে সঙ্গ দিয়েছিল এবং অ্যাক্সিডেন্টটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। উনি নিজেই ব্যক্তিগত সমস্যার জন্য এত বড় কাণ্ড ঘটিয়েছিলেন। আমার তো মাঝে মাঝে আবরার সাহেবকে মেন্টালি সিক টাইপ লাগে। হৃদিতা আজহার সাহেবের দিকে তাকিয়ে বলে, মেন্টালি সিক না হলে কেউ প্রেমিকাকে খুনের কেস থেকে বাঁচতে সাহায্য করে, আবার সেই প্রেমিকার সাথেকার ঝামেলা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। আজহার সাহেব হৃদিতাকে কপাল চুলকে বলে, কি যেন জরুরি দরকার ছিল তোমার? হৃদিতা হাতে রিজাইন লেটার এগিয়ে দিয়ে বলে ওঠে, স্যার আমি জবটা ছাড়তে চাইছি। আজহার সাহেব কাগজটা হৃদিতার হাত থেকে নিয়ে মৃদু হেসে বলে, তোমার বাবা আমাকে কল দিয়েছিল, বলেছে সব, চিন্তা করো না, আমি অফিসে কথা বলবো। হৃদিতা হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে অনেক ভয় পেয়েছিল সে। ভেবেছিল এত তাড়াতাড়ি জব ছাড়ার জন্য অনেক কথা শুনতে হবে তার, কিন্তু সেসব কিছুই হলো না। আজহার সাহেব কথা বলতে বলতে হৃদিতাকে বলে, চলো ভেতরে, সবকিছু শেষবারের মতো দেখে যাও, পরে তো আর এসবে আর নিজেকে জড়াতে পারবে না। জি স্যার।
হৃদিতা আজহার রেজার সাথে সাথে ভেতরের দিকে চলে আসে। হাতের বাম দিকে যাওয়ার জন্য পা বাড়ালে আজহার সাহেব বলে ওঠেন, আবরারকে দেখতে যেতে চাইছিলে? সে লোক তো প্রেমিকার হাত ধরে বেডে শুয়ে আছে। কত কাণ্ড ঘটিয়ে নিজের বেড এশার বেডের সাথে নিয়েছে। কত কি হয়ে গিয়েছে এই 3 দিনে, তুমি জানো না। আজহার সাহেবের কথা শুনে হৃদিতা তাচ্ছিল্যের হাসি হাসে। মনে মনে বলে, ভালোবাসা এরকমও হয়। হৃদিতা কেবিনের দিকে যাওয়ার সময় খেয়াল করে বেশ কয়েকজন ডাক্তার নার্স এদিক ওদিকে ছোটাছুটি করছে। আজহার সাহেব একজন নার্সকে ডেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে এদিকে, এমন ছোটাছুটি করছেন কেন? নার্স কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়, বলে ওঠে, আপনারা কোথায় ছিলেন স্যার? আশা ম্যাডামের কেবিনে তখন কেউ ছিল না। এই সময়টুকুর মাঝে অঘটন ঘটে গিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। আজহার রেজা পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে সেটা বোধহয় জানতে চেয়েছিলাম। স্যার ওদিকে যান, সব জানতে পারবেন। আবরার সাহেব নিজেই আশা ম্যাডামকে খুন করেছে। ওনার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে, আর তিনি নিজেও হাতে শিরা কেটে সুইসাইড করেছে। মাথায় যেন বাজ পড়ে হৃদিতার। এমন একটা ঘটনা ঘটবে সেটা সে কোনোভাবেই কল্পনা করেনি। নার্সের কথা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। হৃদিতা বিষয়টা আরও বেশি পরিষ্কার হতে বলে ওঠে, দুজনই মৃত। নার্স হৃদিতার চোখে চোখ রেখে বলে, ইয়েস ম্যাম, আপনার পরিশ্রম বৃথা, তারা এখন মৃত। আজহার সাহেব হৃদিতাকে ডেকে দ্রুত কেবিনের দিকে হাঁটা শুরু করে। হৃদিতা হতবিহবলের মতো 1 পা 2 পা করে ধীর গতিতে হাঁটছে। তার মনে একই ধরনের প্রশ্নই দানা বেঁধেছে। এটা আদৌ ভালোবাসা? ভালোবাসলে কি ভালোবাসার মানুষের মৃত্যুর কারণ হওয়া যায়? ভালোবাসলে যেখানে ভালোবাসার মানুষের চোখের পানি বুকে কালবৈশাখী ঝড় তুলে দেয়, সেখানে মৃত্যুর কারণ? না, হৃদিতা আর ভাবতে পারছে না। পা থামিয়ে দেয় সে। স্থির চোখে মেঝেতে চেয়ে থাকে, ভাবতে থাকে এ পৃথিবীতে আর কি কি দেখা বাকি তার। হৃদিতা ফোনটা বের করে আজহার সাহেবকে একটা টেক্সট দেয়। লেখে, স্যার, আমি বাড়ি যাচ্ছি। আমি এরকম নির্মম ভালোবাসা সাক্ষী হতে চাই না। আমার পোষাবে না। হৃদিতার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। এই কটা দিনকে জীবনের কালো অধ্যায় মনে করে সেই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এই কালো অধ্যায়ের সমাপ্তি টেনে নিজের গন্তব্যে ফিরতে থাকে সে। 2 দিন হলো আশরাফ তার মায়ের সাথে কথা বলে না, একসাথে খাবার টেবিলে বসে খায়ও না। মাকে দেখলে স্থান ত্যাগ করে। জানালার পাশে বসে আশরাফ সুরাইয়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল। ময়না দরজা নক করতে আশরাফ সুরাইয়ার কাছ থেকে দূরে সরে বসে। সুরাইয়া দরজার দিকে এগিয়ে এসে বলে, আসুন আম্মা। ময়না বেগম ঘরে প্রবেশ করতেই সুরাইয়া একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, বসুন। ময়না বেগম চেয়ার টেনে বসে। আশরাফকে উদ্দেশ্য করে বলে, তোদের যাওয়া আসা আর থাকা সব মিলিয়ে কত টাকা খরচ হবে? আশরাফ সিরিয়াস মুডেই বলে, এখন আর যাওয়ার ইচ্ছে নেই। আমার বা আমাদের জন্য টাকা খরচ করতে হবে না আম্মা, ওগুলো রেখে দাও। আমি জানতে চেয়েছি আশরাফ, জেনে কি করবে? সেটা তো জানার প্রয়োজন নাই। আশা করবো আমার মুখে মুখে কথা বলবি না। যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। 25-30 হাজার যাওয়ার ব্যবস্থা কর। তবু আমার সাথে এরকম মুখ গোমরা করে থাকিস না। আমি মুখ গোমরা করে আছি? কথা বলছি না, এজন্য তুমি যেতে বলছো? সেটা তোমার ভাবতে হবে না। ভালোই ভালোই ফিরে এসো। আর তোমরা ফিরে আসলে উমেদের বিয়ের জন্য মেয়ে দেখব। সুরাইয়া এ পর্যায়ে বলে ওঠে, এটারই অপেক্ষায় ছিলাম। উমেদ তো এখন ভালো একটা জব পেয়েছে। তাছাড়া বাড়িতে একটা সঙ্গী হলে আমারও সময় কাটবে। ময়না বেগম গম্ভীর স্বরে বলেন, তুমি আমার সাথে এসো, আমি টাকা বের করে দিচ্ছি। আসার সময় শুটকি মাছ বেশি করে নিয়ে আসবে, বুঝেছ? সুরাইয়া আশরাফের দিকে তাকায়। আশরাফ ইশারায় যেতে বললে সুরাইয়া মৃদু হেসে বলে, কোন কোন মাছের শুটকি খাবেন বলেন তো আম্মা? যেগুলো খেতে চাইবেন সে সবগুলোই নিয়ে আসবো। ময়না বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ভ্রু কুঁচকে বলে, কোন কোনগুলো খাবো মানে? যেগুলো পাবে সবই নিয়ে আসবে। আমি কিছু টাকা বেশি দিয়ে দিচ্ছি। একদম কিপটেমি করবে না খাওয়া থাকায়। সব জায়গায় ঘুরে আসবে, মোবাইলে ছবি তুলে নিয়ে আসবে। বাড়ি ফিরে আমাকে সব দেখাবে। সুরাইয়া মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে আম্মা। তোমার বরকে বলবে
এরকম গাল ফুলিয়ে যেন না থাকে। কথাটা বলতেই ময়না বেগমের গলা ভারী হয়ে আসে। আশরাফ এবার স্থির হয়ে বসে থাকতে ব্যর্থ হয়। বসা থেকে উঠে এসে মায়ের সামনে দাঁড়ায়। আশরাফ মায়ের সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে নিজের 2 কান ধরে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, সরি মা, তুমি তো অবুঝের মতো আচরণ করো, কি করব বলো? আমরা এই বয়সে ঘোরাফেরা না করলে কখন করব বলো? টাকা তো কম উপার্জন করি না, আর এমন করব না মা, সরি। তোমাকে বোঝানোর জন্যই আমি এমন করেছিলাম। ময়না বেগম আশরাফের হাতে ক্রমাগত মারতে থাকে আর বলতে থাকে, তুই আমার সাথে কথা বলবি না, তোর কাছে আমার কোনো মূল্যই নেই, এখন আর ভালোবাসিস না। আশরাফ হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরে। সুরাইয়া একপাশে দাঁড়িয়ে আছে, ছেলে আর মায়ের কর্মকাণ্ড দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ময়না বেগম ছেলের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আশরাফ কিছুতেই ছাড়ছে না। ময়না বেগম থামাথামির নাম না নিলে আশরাফ বলে ওঠে, সুরাইয়া, একটা রশি নিয়ে এসো তো। এমনিতে তো মা স্থির হবে না, বেঁধে রাখতে হবে। আশরাফের কথা শুনে সুরাইয়া ফিক করে হেসে ফেলে। ময়না বেগম ধমকের সুরে বলে ওঠে, থামো, তুমি হাসছো কেন? মজা নিচ্ছ না? সুরাইয়া মুখ টিপে হাসতে থাকে। আশরাফ সুরাইয়াকে বলে, তুমি রুমেই থাকো, আমি মানি নিয়ে আসছি। আজকে আমি আমার আম্মার ব্যাংকে আগুন লাগিয়ে দেব, আম্মাকে ফকির বানিয়ে দেব। আশরাফ হাসতে হাসতে ময়না বেগমকে নিয়ে চলে যায়। ঘরে ঢুকেই ময়না বেগম আশরাফের থেকে হাত ছাড়িয়ে নিয়ে আলমারির দিকে যাওয়ার জন্য পা বাড়ালে আশরাফ মায়ের হাত ধরে সোফায় নিয়ে বসায়। আশরাফ কিছুক্ষণ চুপ থেকে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, সুরাইয়ার সাথে ভালো ব্যবহার করা যায় না? ময়না বেগম মুহূর্ত কয়েক নীরব থেকে বলে ওঠে, আমি সবই বুঝি, তুই আমার বড় ছেলে, সবসময় শুধু মনে হয় তুই যদি তোর বউয়ের কথা শুনে আমাকে দূরে সরিয়ে দিস, তাই তো আমি। আশরাফ ময়না বেগমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মা, আমি কখনো তোমার পর হব না, তুমি আমাকে পেটে ধরেছ, আর সে আমার সারা জীবনের সঙ্গী। দুজনই দুইভাবে আমার খুব কাছের, তোমাদের কাউকে আমি ছাড়তে পারবো না। তুমি কখনো নিজেদের মধ্যে তুলনা করবে না, তোমরা দুজন ভিন্ন জায়গায় অবস্থান করছো। তোমরা শাশুড়ি বৌমা একসাথে মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে, এখানে আমার শান্তি। তাছাড়া সুরাইয়া তার বাড়ির মানুষকে রেখে এখানে এসে থাকে, সে তো তোমার আদর ভালোবাসা চাইতেই পারে। তুমি মায়ের মতো ব্যবহার করে দেখো, সুরাইয়া মেয়ের মতো ব্যবহার করবেই। সে যদি না করে সেটা আমি দেখব। আমার এই পরিবেশ একদম ভালো লাগে না মা। মা ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলে। আশরাফ ছোট বাচ্চার মতো মাকে ভালো মন্দ বোঝাতে থাকে। ময়না বেগমও বিনা বাক্যে ছেলের কথা শুনতে থাকে। সুরাইয়া রুমে অনেকক্ষণ অপেক্ষা করছে আশরাফের জন্য। ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে, ভাবছে কি হচ্ছে ও ঘরে, এতক্ষণ কেন লাগছে। যখন দেখলো আশরাফ আসছে না, তখন সে রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমের সামনে এসে বলে, আপনারা কি চা খাবেন? চা করে দেব দুজনকে 2 কাপ। ময়না বেগম গম্ভীর স্বরে বলে ওঠে, 2 কাপ কেন, 3 জনের জন্য 3 কাপ নিয়ে এসো, গলা শুকিয়ে গেছে। সুরাইয়া কি বলবে বুঝে পায় না। সে থ মেরে দাঁড়িয়ে আছে দেখে ময়না বেগম আবার বলে ওঠে, কি হলো, রোবট হয়ে গেলে নাকি? শোনো, শাশুড়িকে দজ্জাল টাইপের হতে হয়, না হলে এই যে তোমরা ছেলের বউরা হাতির পায়ের মতো পাড়া দিয়ে পিষে ফেলবে। তুমি ভেবো না আমার ওপর ছড়ি ঘুরাতে চাইবে, আর আমিও তা মেনে নেব। আমি যা বলবো সেটাই শেষ কথা এই সংসারে। সুরাইয়া হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে যাবে, তখন ময়না বেগম বলে, তবে ভালোও বাঁচতে পারি এসবের সাথে। পা থেমে যায় সুরাইয়ার। ভালোবাসা শব্দটা কানে যেতে সুরাইয়া যেন এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে ময়না বেগমের দিকে তাকায়। ভাবতে থাকে, এতদিনে কি তবে তার ভাগ্যে শাশুড়ির ভালোবাসা নামক না পাওয়া জিনিসটা আসতে চলেছে? নিজের কানকে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। ঠিক শুনল সে। সুরাইয়া নিজেকে সামলে নেয়, সেখানে আর না দাঁড়িয়ে সোজা রান্নাঘরের দিকে চলে যায়।
এই কদিনে হৃদিতা নিজেকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে। নাহার বেগম আর রাসেল সাহেব মিলে মেয়েকে একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছেন। নাহার বেগমের একটাই কথা, তিনি মেয়েকে ছাড়া থাকতে পারেন না। পুরো বাড়িটা হৃদিতাকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে। হৃদিতারও তো আর এখন বাইরে থাকার প্রয়োজন নেই। রাসেল সাহেব ঠিক করেছেন মেয়েকে এবার আর কোনো কিছুতে জড়াতে দেবেন না। একটা ভালো ছেলে আর ভালো পরিবার পেলেই মেয়েকে বিয়ে দেবেন তিনি। অবশ্যই ছেলের বাড়ি তার বাড়ির কাছাকাছি হতে হবে, নইলে মেয়েকে কদিন পর পর আসতে বলবেন কি করে। নাহার বেগম ব্যাগ গুছিয়ে নিচ্ছেন। নিজেরা রাসেল সাহেবের জামা কাপড়গুলো ব্যাগে নেওয়া হলে ব্যাগটা একপাশে রেখে হৃদিতার রুমের দিকে চলে যান। হৃদিতা তখন বন্ধুদের সাথে গ্রুপ কলে ব্যস্ত। অনেকদিন সবার সাথে একসাথে কথা হয় না। ওই যে সে অনুষ্ঠানে দেখা হয়েছে, তারপর একসাথে দেখা তো দূরের কথা, মুঠোফোনে যোগাযোগটুকু হয়ে ওঠেনি। নাহার বেগম মেয়ের ঘরের দরজায় নক করতেই হৃদিতা সেদিকে তাকায়। মাকে দেখে ফোনে বলে ওঠে, এই তোরা কথা বল, আমি একটু কলটা কাটছি, আম্মু এসেছে। কল কেটে 2 পা ভাঁজ করে বিছানার মাঝে বসে। নাহার বেগম এদিক ওদিক হৃদিতার ব্যাগ খুঁজতে থাকেন, কিন্তু পান না। অতঃপর বিছানার এক পাশে এসে বসে। মেয়েকে বলেন, কি হলো, ব্যাগ গুছিয়ে নিবি কখন? বের হতে হবে তো মা। হৃদিতা মায়ের দিকে এগিয়ে এসে কোলে মাথা রেখে শোয়। নাহার বেগম হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আশরিফ কিন্তু রাগ করবে, কাল ওর গায়ে হলুদ, আজ তো তাড়াতাড়ি যেতেই হবে। হৃদিতা চোখ বন্ধ করে নেয়, বলে, তোমার বোনের ছেলের রাগ তো নাকের ডগায় এসেই থাকে। সে জাগে, আমার বেশি সময় লাগবে না। তুমি শুধু বলো কোন কোন ড্রেসগুলো নিব, সেগুলো আমার ঠিক করে দিতে হবে। জি ম্যাম, আপনি যেগুলো ঠিক করে দেবেন আমি ওগুলোই নেব, ওখানে ওগুলোই পরব। নাহার বেগম মুস্কি হেসে হৃদিতার মাথা নামিয়ে রেখে আলমারির দিকে উঠে যায়। দেখে দেখে হলুদ, লাল আর সবুজ 3টা রঙের 3টা শাড়ি বের করে বিছানায় রাখেন। সাদা, হালকা গোলাপি আর কালো রঙের 3টা ড্রেস বের করে দেন। হৃদিতার দিকে এগিয়ে এসে বলেন, এগুলো অনুষ্ঠানগুলোতে বেছে বেছে পরবি। আর তোর খালামণি বলেছে তোকে কয়েকদিন রেখে দেবে, থাকবি? হৃদিতা চুলে খোপা করতে করতে বলে, আমি তো ফ্রি আছি, আর কোনো ঝামেলা নেই, থাকবো, সমস্যা নেই। তাছাড়া নতুন ভাবি আসবে, তার সাথে সময় কাটাতে ভালোই লাগবে। তাহলে আরও নরম কাপড়ের জামা দিয়ে দিই। ঠিক আছে। বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে বিকেল হয়ে যায়। 2 ঘন্টার পথ, ট্রেনে যেতে হবে। রেল স্টেশনটা খুব বেশি দূরে নয়। রাসেল সাহেব একটা গাড়ি ডেকে এনেছেন। নিজেদের ব্যাগপত্র গাড়িতে তুলে দিয়ে নাহার বেগম এবং হৃদিতাকে ডাক দেন। নাহার বেগম বাহিরে এসে দাঁড়ায়। হৃদিতা সুরাইয়াদের বাড়িতে ঢুকে ময়না বেগম এবং সুরাইয়াকে বলে বেরিয়ে আসে। 3 জন রওনা দিয়ে দেয়। স্টেশনে পৌঁছানোর 15 মিনিটের মাথায় ট্রেনও চলে আসে। রাসেল সাহেব একজন কুলিকে ডেকে ব্যাগগুলো নিজেদের সিটের কাছে নিয়ে আসেন। 3 জনের সিট পাশাপাশি পড়েছে। রাসেল সাহেব কুলিকে টাকা দিয়ে বিদায় দিয়ে নিজেদের সিটে এসে বসেন। নাহার বেগম এবং রাসেল সাহেবের সিট পাশাপাশি। হৃদিতার সিট তাদের পিছনে। রাসেল সাহেব হৃদিতাকে তার মায়ের সাথে বসতে বললে হৃদিতা পিছনে জানালার পাশে বসবে বলে জানায়। রাসেল সাহেবও জোর করেন না। তিনি নিজের সিটে বসে হৃদিতাকে ডেকে বলেন, কোনো অসুবিধা হচ্ছে না তো হৃদি? হৃদিতা কান থেকে ইয়ারফোন নামিয়ে বলে, বাবা কিছু বললে? নাহার বেগম বলে ওঠে, অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা মনে হলে আমাকে ডেকো, বলেই রাসেল সাহেব সিটে হেলান দিলেন। হৃদিতা আবার কানে ইয়ারফোন গুঁজে নেয়। ট্রেন চলতে শুরু করে। একের পর এক গান বেজে চলেছে। চোখ বন্ধ করে অনুভব করতে থাকে মৌসুমী ভৌমিকের কলমে ফুটে ওঠা গানটা। বারবার হাতে তুড়ি মেরে এই যে শুনছেন বলে যাচ্ছে বছর 28-30-এর সুঠাম দেহের এক শ্যামবর্ণের পুরুষ। হৃদিতা কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে তাকায়।
ডানে তাকাতে অপরিচিত কোনো এক পুরুষকে দেখতে পেয়ে সোজা হয়ে বসে। ব্রোকসকে জিজ্ঞেস করে, জি? ছেলেটা ব্যাগের দিকে ইশারা করে বলে, এটা উপরে রাখলে আমি আমার সিটে বসতে পারতাম। হৃদিতা পাশের সিটে নিজের ব্যাগটা দেখে জিহবায় কামড় খায়। অসহায় ভঙ্গিতে বলে, এটা আপনার সিট? সরি, আসলে এটা রাখার কথা মনে ছিল না আমার। আমি এখনই রেখে দিচ্ছি। হৃদিতা উঠবে, তখনই ছেলেটা বলে ওঠে, আপনি নাগালে পাবেন না হয়তো, আমি রেখে দেব। হৃদিতা একবার ওপরে তাকের দিকে তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকায় আর বলে, তাহলে উপকার হতো। ব্যাগ রেখে পাশে বসতে হৃদিতা মৃদু হেসে বলে, ধন্যবাদ। অভ্র, আমার নাম অভ্র। হৃদিতা আবার বলে, ধন্যবাদ অভ্র সাহেব। অভ্র হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেয়, পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দেয়। রিং বাজছে, অথচ কেউ কল রিসিভ করছে না। একে একে 3 বার কল দিতে তবেই রিসিভ হলো। শক্ত গলায় বলে উঠল, তোর বোনকে? পাশে তাকিয়ে হৃদিতার কুঁচকানো ভ্রু দেখে নিজেকে সামলে নেয় অভ্র। গলা খাকারে দিয়ে আবার বলে, আমি ট্রেনে উঠেছি, নিজে এত জোর জবরদস্তি করে এখন তোরই কোনো খোঁজখবর নাই? ওপাশ থেকে পুরুষালী গলায় কেউ কিছু একটা বলল, শুনতে পেল না হৃদিতা। সেদিকে নজর না দিয়ে বাহিরের দিকে তাকালো সে। অভ্র কথা শেষ করে হৃদিতাকে ডাকলো, এই যে। হৃদিতা তাকালো না। দ্বিতীয়বার ডাকতেই হৃদিতা অভ্রের দিকে তাকিয়ে বলল, আমাকে ডাকছেন? অভ্র মাথা জাকিয়ে বলল, জি। এই যে কেন করছেন? আমার নাম হৃদিতা। আপনি তো আপনার নাম বলেননি, আপনি জিজ্ঞেসও করেননি। আচ্ছা বাদ দিন, আপনার কাছে পানি হবে? আপনাকে চুমু খেতে চেয়েছি, এভাবে তাকানোর কি আছে? মেয়েদের এভাবে তাকাতে নেই, মেয়েদের নতুন বইয়ের মতো তাকাতে হয় সব সময়। অভ্রর কথায় বিস্ফোরিত চোখে তাকায় হৃদিতা। ভ্রুকসকে বলে ওঠে, মস্কারা করছেন আমার সাথে? সামনের সিটে আমার বাবা মা আছে, সিন ক্রিয়েট করলে? হৃদিতাকে থামিয়ে দিয়ে গলা উঁচিয়ে সামনের দিকে আন্টি আন্টি করে ডাকতে থাকে অভ্র। নাহার বেগম মাত্রই একটু ঘুম ঘুম ভাবে এসেছিলেন। পিছনের সিট থেকে ডাক শুনে সেদিকে তাকায়। অভ্র বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি, পানি হবে? নাহার বেগম একবার হৃদিতার দিকে আরেকবার অভ্রর দিকে তাকাচ্ছিল। অতঃপর ব্যাগ থেকে পানির বোতলটা অভ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। অভ্র বোতলটা নিয়ে ঢকঢক করে বেশ কিছু পরিমাণ পানি খেয়ে নেয়। বোতলে ক্যাপ আটকে নাহার বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, আন্টি, আমি আমার পানির বোতল টানতে ভুলে গিয়েছিলাম, আপনার মেয়ের থেকে একটু চাইলাম। উনি এমনভাবে তাকালো যেন আমাকে খেয়ে ফেলবে। নাহার বেগম মৃদু হেসে বলে, ও একটু ওরকমই। তা তুমি যাচ্ছ কোথায়? তোমাকে চেনা চেনা লাগছে। আমি এই তো আমার মামা বাড়ি যাচ্ছি। মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, মহেশপুর বাড়ি। আমার মামা আরো জালি। হৃদিতা নাহার বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, উনি খালামণিদের বাড়ি যাচ্ছে। অভ্র নাহার বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাচ্ছেন? নাহার বেগম মৃদু হেসে বলে, আমরাও একই বাড়িতে যাচ্ছি। তুমি কি আশরিফের ফুফাতো ভাই? অভ্র উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, আমি আশরিফের খালা। তোমাকে হয়তো তোমার ছোটবেলায় দেখেছিলাম। আগে তো আপা শ্বশুর বাড়ি অনেক যাওয়া আসা হতো, এখন অনেক দিন আর সম্ভব হয় না। অভ্র হেসে বলে, তাহলে ভালোই হলো, একসাথে কয়েকটা দিন কাটানো যাবে। তুমি একা যাচ্ছ? তোমার মা বাবা যাবে না? আব্বু আম্মু তো ছোট বোনের জিদের জন্য আজ সকালেই চলে গেছে, আমি পরে যাচ্ছি। কি করছো এখন? আন্টি, আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, 2 বছর হবে। বাহ, ভালো তো। তাদের মধ্যে কথা চলতে থাকে। ওদিকে হৃদিতা কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনতে শুরু করে দিয়েছে। পরপর কয়েকটা দুর্ঘটনার খবর দেখে আশরাফ নিজেই সিদ্ধান্ত নিয়েছে তারা দূরে কোথাও আপাতত কয়েকদিনে আর ঘুরতে যাবে না। সুরাইয়া ভয়ে ভয়ে একটা ইচ্ছে জানাতে বারবার আশরাফের কাছাকাছি থাকছে, কিন্তু বলতে পারছে না।
আশরাফ একটু বন্ধুদের সাথে বের হবে জন্য তৈরি হচ্ছিল। সুরাইয়া ঘড়িটা এগিয়ে দিয়ে আমদা আমদা করে বলে, অভয় দিলে একটা কথা বলতাম। আশরাফ চুলগুলো ঠিক করতে করতে বলে, অভয় দিলাম, জলদি বলে ফেলো। মা কল করেছিল, বলল আপনাকে আর আম্মাকে নিয়ে বাড়ি যেতে কালকে। আম্মা তো অনেক দিন আমাদের বাড়িতে যায় না। আশরাফ সুরাইয়ার দিকে ফিরে বলে, হ্যাঁ ভালো কথা, এটা বলতে এত ভয় কেন? আম্মা কি যাবে? বলে দেখো, যাবে হয়তো। আমার ভয় লাগে। এখানে ভয়ের কি আছে? যদি ধমকে চুপ করিয়ে দেয়? দেবে না নিশ্চিত? বলেই দেখো। আশরাফ রেডি হয়ে ওয়ালেট নিয়ে বের হতে গিয়ে আবার দাঁড়িয়ে যায়। মাথা নাড়িয়ে ইশারায় সুরাইয়াকে কাছে ডাকে। সুরাইয়া আশরাফের দিকে এগিয়ে যায়। আশরাফ সুরাইয়ার কপালে চুমু দিয়ে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় বইয়ের কপালে চুমু দিয়ে না বের হলে নিজেকে বিবাহিত বিবাহিত লাগে না। আশরাফের কথায় ফিক করে হেসে ফেলে সুরাইয়া। আশরাফ সুরাইয়ার হাসি দেখে মাথা চুলকাতে চুলকাতে বাহিরে চলে যায়। আশরাফ চলে যেতে সুরাইয়া নিজের ফোনটা নিয়ে ময়না বেগমের রুমে প্রবেশ করে। ময়না বেগম শুয়েছিলেন। সুরাইয়াকে দেখে উঠে বসেন। গম্ভীর স্বরে বলেন, কিছু বলবে? সুরাইয়া উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে, বলতে চাচ্ছিলাম। বলে ফেলো। আসলে আমার মা কল দিয়েছিল। হ্যাঁ, তারপর? তুমি মায়ের বাড়ি যাবে? আমি না, আমরা। তুমি আর আশরাফ যাবে? যাও। মা আপনাকে নিয়ে যেতে বলেছে। অনেক দিন তো যান না আমাদের বাড়িতে। ময়না বেগম কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলেন, তোমার মাকে বইল আমার জন্য যেন কয়েকটা নারকেলের নাড়ু বানিয়ে রাখে। সুরাইয়া কিছুক্ষণ স্থির চোখে ময়না বেগমের দিকে চেয়ে থাকে, তারপর মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যায়। স্টেশনে এসে ট্রেন থামে। রাসেল সাহেব সারা রাস্তা ঘুমিয়ে কিছুক্ষণ আগেই উঠেছে। ট্রেন থামতেই উঠে দাঁড়ান তিনি। নাহার বেগম আর তিনি নিজেদের সিট থেকে উঠে দাঁড়ান। অব্র এতক্ষণ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিল। ব্যাগ নিতে সিটের দিকে এগোতে থাকে। হৃদিতা তখনও ঘুমোচ্ছে। রাসেল সাহেব মেয়েকে ডেকে তুলতেই অব্র এসে দাঁড়ায়। নাহার বেগম রাসেল সাহেবকে অব্রকে দেখিয়ে বলে, তোমার সাথে তো পরিচয় করিয়েই দিতে পারিনি। এটা অভ্র, আশরিফের ফুফাতো ভাই। দুজনের মাঝে সালাম বিনিময় হলে রাসেল সাহেব ব্যাগগুলো হাতে নিয়ে বলে ওঠেন, চলো চলো বের হই, বের হয়ে কথা হবে। ট্রেন এখনই আবার ছেড়ে দেবে। অব্র রাসেল সাহেবের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আঙ্কেল ব্যাগ আমার কাছে দিন। আমি থাকতে আপনি ব্যাগ নিয়ে এগোবেন, এটা ভালো দেখা যায় না। রাসেল সাহেব হেসে মৃদু গলায় বলেন, ও সমস্যা নেই, তুমি চলো। নাহার বেগম এবং হৃদিতা আগে আগে ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়ায়। অব্র রাসেল সাহেবের হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, চলুন। চারজন স্টেশনে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে এসে একটা অটো ঠিক করে নেয়। হঠাৎ কিছু মনে হতে অটোতে ব্যাগগুলো রেখেই ট্রেনের দিকে দৌড় দেয় অব্র। হৃদিতা সহ কেউ কিছু বুঝতে না পেরে সেদিকেই তাকিয়ে থাকে। সোজা ট্রেনের কামরায় ঢুকে যায় অব্র। ট্রেন হুইসেল বাজিয়ে ধীরে ধীরে চলতে শুরু করে। রাসেল সাহেব কিছু বুঝে উঠতে না পেরে অব্রর দিকে এগিয়ে যায়। ট্রেন যখন ধীরে ধীরে স্টেশন ছাড়ছে তখনই ভেতর থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে অব্র। স্টেশনে নেমে হাঁটুতে দুই হাত দিয়ে সমস্ত শরীরের ভর ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। রাসেল সাহেব ততক্ষণে অব্রর কাছে পৌঁছে যায়। রাসেল সাহেব এগিয়ে এসে বলেন, এটা কি গিটার? এটার জন্য এভাবে দৌড়াচ্ছিলে? অব্র মাথা উঁচিয়ে বলে, এটা ছাড়া আমার বিয়েতে যাওয়াই বৃথা স্যার। রাসেল সাহেব মৃদু হেসে বলেন, চলো এবার। গাড়ি এসে একটা ব্রিজের পাশে এসে থামে। বিয়ে বাড়ি এখানে এখনো 2 মিনিটের পথ। গাড়ি এখানেই থেমে যেতে রাসেল সাহেব বলে ওঠেন, গাড়ি এখানে থামালেন কেন ভাই? আরেকটু পথ বাকি তো। গাড়ি চালক ফিচেল হেসে বলে ওঠে, ভাই গাড়ি ভেতরের দিকে যাবে না, এটুকু রাস্তা আপনাদের হেঁটেই যেতে হবে। অব্র পাশে থেকে বলে ওঠে, এটা কেমন কথা? গাড়িতে ওঠার সময় তো বলেই উঠলাম আমরা। গাড়ি চালক আবার বলে, গাড়ি আর যাবে না, আপনাদের এখানেই নামতে হবে।
অব্র আবার কিছু বলবে, তখনই রাসেল সাহেব ইশারায় অব্রকে থেমে যেতে বলে। অব্র আর কিছু বলে না। গাড়ি ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নামিয়ে নিয়ে সবাই হাঁটা শুরু করে। রাসেল সাহেব এবং অব্র আগে আগে গল্প করতে করতে হাঁটতে থাকে। হৃদিতা এবং নাহার বেগম তাদের পিছনে হাঁটছে। হৃদিতা হাত দিয়ে মাকে কিছু দেখাচ্ছিল। রাসেল সাহেবকে ডাকতে অব্র পিছনে ফিরে তাকায়। পিছনে একটা মাইক্রোকে দেখতে পায় সে। হৃদিতার কাজ ঘেঁষে আসবে বুঝতে পেরে দৌড়ে গিয়ে হৃদিতাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নিজে সরে যাওয়ার আগে মাইক্রো গাড়িটা অব্রকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তার পাশেই ছিটকে পড়ে সে। মাটিতে থেকে ডান হাত দিয়ে বাম হাত ধরে হৃদিতার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, একটু দেখে হাঁটতে পারেন না? কি হয়ে যেত এখনই? রাস্তায় এমন একটা অঘটন ঘটে যাবে সেটা চারজনের কেউই ভাবতে পারেনি। আচমকা এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় হৃদিতা একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। রাসেল সাহেব তাড়াতাড়ি করে গিয়ে অব্রকে তুলে দাঁড় করায়। নাহার বেগমে এগিয়ে আসে। অব্রর হাতের দিকে উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, খুব জোরে লেগেছে বাবা? রাসেল সাহেব আফসোসের সাথে বলল, ইস, কেন যে তোমাকে আমাদের সাথে আসতে বললাম। রাসেল সাহেব কথাটা বলতেই অব্র কপাল হাতে নিজেকে লুকোনোর বৃথা চেষ্টা করে, লাভ হয় না। নাহার বেগম কথাটা ধরে ফেলেন। ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, কি বললে? তুমি অব্রকে আমাদের সাথে আসতে বলেছ মানে? রাসেল সাহেব কথা কাটিয়ে উঠতে বলেন, এই যে এই রাস্তাটুকুর কথা বললাম। রাস্তায় তামাশা করো না, চলো এখন। রিদিমা, বাড়ি গিয়ে অব্রর হাতে একটু হালকা গরম সেক দিবি তো, তাহলে আর ব্যথা খুব একটা বাড়বে না। ছেলে মানুষও এত সহজে হার মানলে হয় নাকি? হৃদিতা এতক্ষণে অব্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার কি খুব জোরে লেগেছে? অব্র দুই পাশে মাথা নাড়িয়ে বলে, না, চলুন যাওয়া যাক। বাড়িতে পৌঁছানোর সাথে আশরিফের মা আয়েশা বেগম এগিয়ে এসে সবাইকে আপ্যায়ন করে। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রেস্ট নেওয়ার জায়গাও দেখিয়ে দেয়। আসার পর থেকে হৃদিতার খালাতো বোন ইরা পিছুই ছাড়ছে না। হাতে মেহেদি নেওয়া শেষ হতেই আসছি বলেই বেরিয়ে যায় সে। আসার পর থেকে অব্রর দেখা মেলেনি। অব্রকে না দেখে কেমন একটা চিন্তা হচ্ছিল তার। বেচারার কি অবস্থা কে জানে। তাকে বাঁচাতে গিয়ে সে অনেক জোরে আঘাত পেয়েছে। হৃদিতার জন্য ইরা রুমটায় বরাদ্দ রাখা হয়েছে। নাহার বেগম আত্মীয় স্বজনের সাথে গল্প আড্ডায় ব্যস্ত। ওদিকে রাসেল সাহেবকেও দেখা যাচ্ছে না। হৃদিতা হাতের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরের দিকে মাকে খুঁজতে এসে পেয়েও যায়। নাহার বেগমের সাথে আয়েশা বেগম সহ আরও একজন মহিলা বসে আছে। নাহার বেগম হৃদিতাকে দেখেই কাছে ডেকে নেন। পাশেই বসা মহিলাকে দেখিয়ে বলেন, উনি তোমার ফাবিহা আন্টি। অব্রর সাথে দেখা হলো না? অব্রর মা এটা। হৃদিতা মৃদু হেসে সালাম দেয়, বলে, কেমন আছেন আন্টি? ফাবিহা বেগম মৃদু হেসে বলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কিছু সময় সেখানে ব্যয় করে কিছু একটা ভেবে হৃদিতা ছাদের দিকে চলে যায়। সিঁড়ি বেয়ে ছাদে চলে আসতে দুজনের গলা শুনে চিলেকোঠার দরজায় থেমে যায় হৃদিতা। তার বাবা আর অব্রর গলা শুনতে পাচ্ছে সে। রাসেল সাহেব সন্তর্পণে বলে ওঠেন, আমার মেয়েটা আমার খুব আদরের। যখন যা চেয়েছে তখন সেটাই পেয়েছে। মেয়েটা খুব চাপাও স্বভাবের, মনের কথা কাউকে প্রকাশ করতে পারে না, সবকিছু নিজের মাঝে চেপে রাখে। তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হলো সেদিনই ভেবেছিলাম তুমি হয়তো আমার মেয়ের জন্য পারফেক্ট। তুমি মানুষের ভেতরে দুঃখটা টেনে বের করে এনে হাসাতে পারো। আমার মেয়েটা মন খুলে অনেক দিন হাসে না। হৃদিতা দুই একটা কথা শুনতে পাচ্ছিল। যতটুকু শুনতে পাচ্ছিল ততটুকুতে বুঝতে পারে তাকে নিয়ে কথা হচ্ছে এখানে। দুজনের কথা চলছেই দেখে ফিরে যাওয়ার জন্য পিছন দিকে ঘুরতেই কিছু একটা পা লেগে শব্দ হতে রাসেল সাহেব এবং অব্রর কথা থেমে যায়। এগিয়ে আসে দুজন। হৃদিতাকে দেখতে পেয়ে রাসেল সাহেব বলে ওঠেন, হৃদিমা, তুই এখানে? হৃদিতা দুজনের ওপর চোখ বুলিয়ে নেয়।
স্বাভাবিকভাবেই বলে, ছাদে আসলাম একটু, কিন্তু তোমরা এখানে কেন? অব্র মৃদু গলায় বলে, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। হৃদিতা বলে ওঠে, আমি আসলে আপনাকেই খুঁজছিলাম। তখন রাস্তায় আমাকে সরিয়ে দিয়ে আপনি আঘাত পেলেন, তাই জানতে চাচ্ছিলাম এখন কি অবস্থা আপনার। রাসেল সাহেব তৎক্ষণাৎ বলে ওঠেন, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। রাসেল সাহেব বেরিয়ে যেতে অব্র বলে ওঠে, আমি ভাবছিলাম আপনার সাথে দেখা করা ঠিক হবে কিনা। আপনি কিভাবে নেবেন বিষয়টা, সেজন্যই যাইনি। হৃদিতা রেলিং ঘেঁষে দাঁড়ায়, বকে হাত গুজে আকাশের দিকে তাকিয়ে বলে, কি মনে করব? আচ্ছা এটা বলুন, আপনার হাতের কি অবস্থা? হালকা ব্যথা হয়েছে, তাছাড়া সব ঠিকঠাক। সুযোগ পেলে এভাবে চেয়ে থাকবেন না ট্রেনের মতো। এ বাড়িতে এখন অনেক মানুষ, একটুও ভরকায় না অব্র। হৃদিতার কথার পৃষ্ঠে বলে ওঠে, তাহলে কি এখন থেকে মনের খাস মিটিয়ে নেব? বাবার সাথে কি কথা বলছিলেন? আপনার বাবা আমাকে পছন্দ করেছেন। আপনি কি বলেন? হৃদিতা অবাক চোখে অব্রর দিকে তাকায়, চকিতে বলে ওঠে, আমার বাবা আপনাকে পছন্দ করেছে মানে? কেন, আপনি আমাকে পছন্দ করেননি? আমার মাঝে কি দেখে ভাবলেন যে আমি আপনাকে পছন্দ করেছি? আপনি আমাকে ট্রেনে বারবার দেখছিলেন, এই কাজ তো আপনি করছিলেন। আপনি আমাকে বারবার না দেখলে বুঝলেন কিভাবে আমি আপনাকে দেখছিলাম? গলায় কথা আটকে যায় হৃদিতার, গলা খাকারি দিয়ে বলে ওঠে, না মানে আপনি আমাকে দেখছিলেন কি না সেটা দেখছিলাম। আমার হবু বউকে আমি দেখব না? হবু বউ? জি ম্যাডাম, আমার বিয়ে আর আমি জানি না? আপনার বাবা জানে শুধু। আমাকে জানাতো। অপছন্দ করলেন না? অপছন্দ কেন করব? আমার বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে। আপনি কি ভেবেছিলেন আমি ন্যাকা ন্যাকা করে বলবো আমি এখনই বিয়ে করব না, চেনা জানা হোক তারপর বিয়ে করব? না ভাই, আমি ওগুলো করব না। আমার বাবা মা আমার জন্য যাকে ভালো মনে করবে তাকেই বিয়ে করব। অব্র এগিয়ে এসে বলে, আমার কাজ কি তবে সহজ হয়ে গেল? জানি না বলেই হৃদিতা স্থান পরিত্যাগ করে। অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদিতা চলে যাওয়া দেখতে থাকে। তার নিজেরও মনে হয়নি হৃদিতা তাকে অপছন্দ করবে, কিন্তু এত তাড়াতাড়ি মেনে নিবে সেটাও ভাবেনি সে। গত বছর এই সময়ে রাসেল সাহেবের সাথে অব্র দেখা হয়েছিল। কাজের সূত্রে আলাপ হলো, ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে রাসেল সাহেবের দিক থেকে। একে তো আত্মীয়, তার সাথে ছেলেটা এত সুন্দর একটা মানুষ, নিজের মেয়ের জন্য মনে মনে পছন্দ করে রেখেছিলেন তিনি। এই তো আশরিফের বিয়ের অনুষ্ঠানে আসার আগে আবার যোগাযোগ হয়েছে। তিনি টিকিট কেটেছিলেন 4 জনের 4টা। তিনি চেয়েছিলেন ছেলে মেয়ে একটু চেনা পরিচিত হয়ে নিক। তিনি মনে মনে নিশ্চিত ছিলেন হৃদিতা অব্রকে অপছন্দ অন্তত করবে না। রাত 9টা, বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা এসে আড্ডা জমিয়েছে। আশরিফকে ঘিরে ধরে আড্ডায় মেতে উঠেছে সবাই। আশরিফের পাশেই বসে আছে অব্র। তাদের ঠিক সামনাসামনি ইরা চাচাতো বোনদের সাথে আড্ডায় মেতে উঠেছে। ইরা এবার ক্লাস 10-এ পড়ছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর, ব্যবহারও তেমন। আসর ছেড়া আশরিফ অব্রকে নিয়ে উঠে আসে। হবু বউ কল করেছে। কল না রিসিভ করলে তুল কালাম বাঁধিয়ে দেবে, সেই ভয়ে অব্রকে দাঁড় করিয়ে ফোন আলাপে ব্যস্ত হয় সে। অব্র মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে, হৃদিতাকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই পিছন দিক থেকে গলা খাকারি শব্দ শুনে ফিরে তাকায় আশরিফ। হৃদিতাকে দেখে অব্র এগিয়ে আসে। হৃদিতাকে দেখে আশরিফ ফোনের ওপাশে থাকা নারীকে নরম কণ্ঠে বলে ওঠে, ফোনটা একটু রাখো তো। হৃদিতা কি যেন বলবে। হৃদিতা আশরিফের থেকে ফোনটা নিয়ে বলে ওঠে, ভাবি, মাঝে আর একটা দিন, এরপর প্রেম করিও। এখন বরটাকে আমাদের সেবায় ছাড়ো একটু। আশরিফ ফোনটা নিয়ে বলে, কি বলবি বল। হৃদিতা অভ্রের সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি আশরিফ ভাইয়াকে সাথে নিয়ে ঘুরে আসুন। এই কাগজে আমার ওষুধের নাম লেখা আছে, মাইগ্রেন বেড়েছে, এটা এনে দিলে খুব উপকার হতো।
শাশুড়ি স্বর্ণের গহনাগুলো নিয়ে গুটি গুটি পায়ে সুরাইয়ার দরজায় এসে দাঁড়ান। দরজায় নক করা শব্দ হতেই সুরাইয়া গিয়ে দরজা খুলে দেয়। বাহিরে ময়না বেগমকে দেখে ভেতরে আসতে বলে দরজাটা ভালোভাবে খুলে দেয় সুরাইয়া। ভেতরে আসতে বলে পাশে দাঁড়িয়ে যায়। ময়না বেগম গহনাগুলো নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলেন, আশরাফ কল দিয়েছিল তোমাকে? সুরাইয়া বিছানায় রাখা ফোনের দিকে তাকিয়ে বলল, ফোনটা হয়তো সাইলেন্ট আছে। আমিও ওয়াশরুম থেকে ঘরে এসে দেখি আশরাফ কল দিচ্ছে। রিসিভ করব তখনই ফোন বন্ধ হয়ে গেল। আমি দেখছি আম্মা, বসুন আপনি। ময়না বেগম চেয়ার টেনে বসলেন। সুরাইয়া ফোনটা নিয়ে আশরাফকে কল লাগায়। রিং হতে আশরাফ কল কেটে দেয়। সুরাইয়া দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করে, কিন্তু ফলাফল একই। সুরাইয়া অসহায় চোখে ময়না বেগমের দিকে তাকায়। আম্মা, কল ধরছে না আপনার ছেলে। ময়না বেগম কিছুক্ষণ চুপ থেকে বলেন, ব্যস্ত আছে হয়তো, পরে কল দিও। আচ্ছা, এদিকে এসো এবার। সুরাইয়া ফোনটা হাতে নিয়েই ময়না বেগমের পাশে গিয়ে বসল। দুদিন হলো ময়না বেগমের ব্যবহারে সে মুগ্ধ হচ্ছে। তিনি পাল্টেছেন, সত্যিই তিনি পাল্টে গিয়েছেন। গম্ভীরভাবে থাকলে অন্যরকম সত্তা যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে যাচ্ছে। ময়না বেগম গহনার কয়েকটা বাক্স নিয়ে এসেছিলেন। একে একে বাক্সগুলো খুলে সুরাইয়ার সামনে মেলে ধরেন তিনি। সুরাইয়া সবগুলোতে চোখ বুলিয়ে নিয়ে ময়না বেগমের দিকে তাকায়। নিম্নস্বরে বলে ওঠে, এগুলো এখানে কেন এনেছেন আম্মা? ময়না বেগম গহনাগুলোও নাড়তে নাড়তে বলে, এগুলো সব তোমার। অবাক হয় সুরাইয়া, প্রশ্ন করে বসে, আমার মানে? আমার তো কোনো গহনা নেই আম্মা। এগুলো সব তোমার, আমার কাছে ছিল। তোমার আমানত আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি। তুমি এগুলো তোমার কাছে রাখো মা। ময়না বেগমের মুখে মা ডাক শুনে শীতল দৃষ্টিতে চেয়ে থাকে সুরাইয়া। মনে মনে নিজেকে প্রশ্ন করে, ঠিক শুনল তো সে, নাকি ভুল শুনল? বুক ভারী হয়ে আসছে তার, চোখটাও কেমন জ্বলছে, হয়তো এখনই টলমল করে উঠবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরাইয়া। ময়না বেগম গহনার দিক থেকে চোখ তুলে সুরাইয়ার দিকে দৃষ্টি দেন। সুরাইয়াকে চুপচাপ বসে থাকতে দেখে বলেন, কি হলো, চুপচাপ আছো কেন? সুরাইয়া আনমনে বলে ওঠে, আপনাকে আমার অপরিচিত লাগছে আম্মা। ময়না বেগম মৃদু হেসে বলেন, অপরিচিত লাগারই কথা। আগে তো দজ্জাল শাশুড়ি ছিলাম, এখন একটু ভালো হতে চাইছি। তবে এই পরিচয় পরিচিত হয়ে নিতে পারো। এবার আর কোনো বাদ মানে না। চোখ টলমল করে ওঠে সুরাইয়ার, গলায় বলে ওঠে, আমাকে একটা চিমটি কাটবেন আম্মা? মনে হচ্ছে এটা স্বপ্ন, আর ঘুম ভেঙে গেলে আপনিও চলে যাবেন। ময়না বেগম শব্দ করে হেসে ওঠেন। সুরাইয়া মুগ্ধ নয়নে সেটা দেখতে থাকে। হাসি থামিয়ে ময়না বেগম সুরাইয়াকে ছুতেই আশরাফের গলা শুনতে পায় দুজন। সুরাইয়া বসা থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আশরাফকে দেখে বলে ওঠে, ফোন ধরছিলেন না কেন? কিছু হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছিল। আম্মা বলল আপনি নাকি ওনাকেও ফোন দিয়েছিলেন। আমার ফোনটা সাইলেন্ট ছিল। আম্মা এসে আমাকে বলল আপনি কল দিয়েছিলেন, তারপর কল দিলাম, কিন্তু আপনি তো রিসিভ করলেন না। আশরাফ ঘরে প্রবেশ করতে করতে বলে, আম্মার ঘরে যাও, নিয়ে আসছি, কথা আছে। ঘরে ঢুকে ময়না বেগমকে দেখে আশরাফ বলে ওঠে, ও আম্মা, তুমি এখানে? আচ্ছা দাঁড়াও, কথা আছে। আশরাফ নিজের ফোনটা চার্জে বসিয়ে ময়না বেগমের পাশে এসে বসে। সুরাইয়া দরজা হেলান দিয়ে দাঁড়ায়। আশরাফের মুখ দেখে সে বুঝতে পেরেছে সিরিয়াস কিছু ঘটেছে। কি ঘটেছে সেটা শুনতেই চুপচাপ দাঁড়ায় সে। আশরাফ ময়না বেগমের দিকে চেয়ে স্বর নরম করে বলে, আম্মা, তোমার ছোট ছেলে আসছে, সন্ধ্যায় হয়তো চলে আসবে। আমাকে কল দিয়েছিল, তোমাকে হয়তো কল দিতে সাহস করে উঠতে পারেনি, তাই আমাকে কল দিয়েছিল। ময়না বেগম ব্রু কুঁচকে শুধায়, কি হয়েছে, পরিষ্কার করে বল। বাড়িতে আসবে ভালো কথা, আমাকে বলার সাহস পাচ্ছে না কেন? আশরাফ একবার সুরাইয়ার দিকে তাকায়, তারপর আবার ময়না বেগমের দিকে তাকিয়ে বলে, উমেদ বিয়ে করেছে আম্মা?
একটা ঘরে কয়েকজন মিলে সমাবেশ বসিয়েছে। তাদের মুখ্য বিষয় অব্র আর হৃদিতার বিয়ে। হৃদিতা খবর পেয়ে ঘরের বাইরে পায়চারি করছে। মাকে খুঁজতে খুঁজতে অব্র হৃদিতার সামনে এসে দাঁড়ায়। হৃদিতাকে দেখে অব্র মৃদু হেসে বলে, আপনার সাথে তো কথা বলারই সুযোগ পাচ্ছিলাম না। মাথা ব্যথা কমেছিল? হৃদিতা বলে ওঠে, তখন তো কমেছিল, এখন তো বেড়ে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে অব্র ব্রুকুসকে বলে, এখন বেড়ে যাচ্ছে মানে? কি হয়েছে? সবাই মিলে আমার বিয়ে ঠিক করছে। অব্র হতভম্ব চোখে হৃদিতার দিকে তাকায়। ব্রু শটান বিস্তৃত করে বলে, আপনার বিয়ের কথা হচ্ছে মানে? কি সব কথা বলছেন আপনি? আপনার বিয়ের কথা চলছে মানে? কোথায় শুনলেন? আপনার বাবা তাহলে আমাকে এতগুলো দিন আগে আপনার কথা কেন বলেছিল? হৃদিতা চোখ কঠিন করে কর্কট স্বরে বলে ওঠে, বিয়ের কথা আপনার সাথেই হচ্ছে, কিন্তু বিয়ে বাড়িতে অন্য কারো বিয়ের কথা হচ্ছে, এটা কেমন শোনায় বলুন তো? বিয়ে বাড়িতে কেন আমার বিয়ের কথা হবে? অব্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুকে হাত রেখে মৃদু হেসে বলে ওঠে, আমার সাথে আপনার বিয়ের কথা হচ্ছে, সেটা আগে বলবেন না? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কি আছে? বিয়ে করাই যখন উদ্দেশ্য, যাকে তাকে বিয়ে করলে হলো। জি না ম্যাম, বিয়ে করা উদ্দেশ্য না, আপনাকে বিয়ে করা উদ্দেশ্য। হৃদিতা এবার একটু গম্ভীর হয়, মাথা নিচু করে বলে, আমাকে ছেড়ে দেওয়ার মানুষের অভাব নেই। যখনই আমি কারো হওয়া শুরু করি তখনই সে আমাকে ছেড়ে যায়। অব্র চকিতে বলে ওঠে, আপনাকে আমার করতে এসেছি আমি, ছেড়ে যেতে আসিনি। আপনাকে কিছু জানানোর আছে আমার। এখানে বলবেন? আশেপাশে অনেক মানুষ। ছাদে যাবেন? যাওয়া যায়, প্রস্তাবটা মন্দ না। হৃদিতার কথা মতো অব্র হৃদিতার পিছু পিছু ছাদে চলে যায়। সেখানেও দু একজন পিচ্চি খেলছিল। অব্র তাদের বুঝিয়ে নিচে পাঠিয়ে দেয়। হৃদিতা ততক্ষণ ছাদের একপাশে গিয়ে দাঁড়ায়। অব্র দেরি না করে সেখানে উপস্থিত হয়। অব্র রেলিংয়ে হেলান দিয়ে বলে, এবার বলুন। আচ্ছা আগে বলুন, আমার সাথে বিয়েতে আপনার কোনো অমত নেই তো? মন থেকে বলবেন প্লিজ। হৃদিতা এখন চুপ করে থেকে বলে, আপনাকে আমার অপছন্দ না, পছন্দ ভেবে নিতে পারেন। আচ্ছা নিলাম, এবার আপনার কথাটা বলুন। হৃদিতা মুহূর্ত কয়েক অব্রর দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তারপর বেশ স্বাভাবিকভাবেই বলে, একজনের সাথে আমার সম্পর্ক ছিল, তার নাম ইথার। বেশ ভালো চলছিল আমাদের সম্পর্ক। আমাদের বললে ভুল হবে, বিষয়টা শুধু আমার ছিল। সে আমাকে কষ্ট করে সহ্য করে গেছে। অব্র মনোযোগ দিয়ে হৃদিতার কথা শুনছিল। হৃদিতা থেমে যাওয়ায় সে বলে ওঠে, তারপর আপনি তাকে বিয়ের কথা বলেন। আপনার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছিল, তাকে একটা জব নিতে বলেন, সে নিচ্ছিল না। আপনি নিজেই জব করার চিন্তা ভাবনা করেন। তারপর আপনি আপনাদের কথা তার বাসায় জানাতে বলেন। সে সেটাও করছিল না। আপনি শুধুমাত্র তাকে পেতে কোর্ট ম্যারেজও করতে চেয়েছিলেন। এই ভুল সিদ্ধান্ত নেয়ার আগেই সে বিদেশে পাড়ি জমায়, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সে যে বিদেশে গিয়েছে সেটাও আপনি অন্য কারো কাছ থেকে জানতে পারেন। এসব হয়ে যাওয়ায় আপনি খুব ভেঙে পড়েন। তারপর ধীরে ধীরে এই পর্যন্ত এসেছেন। মাঝে হয়তো একটা জবও নিয়েছিলেন। হৃদিতা অব্রর কথায় অবাক হয়। জিজ্ঞাসু চোখে অব্রর দিকে তাকায়, প্রশ্ন করে ফেলে, আপনি এত কিছু জানলেন কিভাবে? অব্র মৃদু হেসে বলে, আপনাকে আপনার বাবার কথায় অনেকটা জেনে ফেলেছি। আপনার বাহিরের খবরাখবর জানব না? অব্র হৃদিতাকে রেখে ছাদ থেকে যেতে যেতে বলে, অতীতের সবটুকু ভুলে আমার হতে প্রস্তুত হয়ে যান। লাল টকটকে রঙের শাড়ি পরিহিত নারী বাড়ির বাহিরে উমেদের পাশেই দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। ময়না বেগম বিছানার এক পাশে বসে আছেন। সুরাইয়া ময়না বেগমকে বেশ কিছুক্ষণ ধরে বুঝিয়ে যাচ্ছে উমেদ আর মেয়েটাকে বাড়ির ভেতরে নিয়ে আসতে, কিন্তু ময়না বেগম কিছুতেই রাজি হচ্ছেন না। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখেছিলেন তিনি। ছেলে এমন একটা কাজ করে বসবে সেটা তিনি ভাবতেই পারেননি। আশরাফ ময়না বেগমের ঘরে আসতেই ময়না বেগম বলে ওঠেন,
তুই ওদের চলে যেতে বল। আমি ওদের ঘরে তুলব না। আশরাফ উমেদের কাছে থেকে মায়ের ঘরে এসেছিল। মায়ের কথা শুনে পাশে গিয়ে বসে মাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, আম্মা, মেয়েটা এতিম। ছোটবেলা থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বাবা যতদিন ছিলেন ততদিন তবু একটু ভালো ছিল। মেয়েটার বাবা গত মাসে মারা যায়। উমেদ মেয়েটাকে প্রাইভেট পড়াতো। মেয়েটার বাবা মারা যাওয়ার পর পড়ানো বন্ধ হয়ে যায়। সৎ মা এই মেয়েটার ওপর অত্যাচার শুরু করে। বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। উমেদ জানতো মেয়েটা তাকে ভালোবাসে। তার এই অবস্থা জানতে পেরে ওকে নিয়ে চলে এসেছে। ময়না বেগম এবার উৎসুক নয়নে আশরাফের দিকে তাকায়। নরম স্বরে শুধায়, মেয়েটা এতিম? আশরাফ ওপর নিচ মাথা চাকিয়ে বলে, হ্যাঁ। আম্মা, মেয়েটাকে তুমি অন্তত একটু ভালোবাসো। তুমিও যদি বিমুখ হও তাহলে মেয়েটার কি হবে বলো তো? ময়না বেগম সুরাইয়ার দিকে ফিরে জিজ্ঞেস করে, আমার কি মেনে নেওয়া উচিত? তুমি কি ভাবছো? সুরাইয়া মাথা নিচু করে বলে, আম্মা, জানালা দিয়ে দেখলাম মেয়েটা খুব সুন্দর। আপনার ছেলে যা বলছে তা হয়তো সত্যি। তা না হলে উমেদ এমন করতো না। ময়না বেগম বলে ওঠেন, আমার কি করা উচিত সেটা বলো। ওদের মেনে নিন আম্মা। আমার একটা কথা বলার মানুষ দরকার। ময়না বেগম গম্ভীর হয়ে কিছু একটা ভাবেন। তারপর বলেন, গহনা যেগুলো তোমাকে দিলাম ওগুলো ভালো করে রেখেছ? সুরাইয়া একপাশে মাথা ঝাঁকিয়ে বলে, জি। ওখান থেকে এক সেট দাও, আমি আবার তোমাকে গহনা বানিয়ে দেব। নতুন বউকে খালি হাতে বাড়িতে নিয়ে আসা ভালো দেখায় না। সুরাইয়া দৌড়ে নিজের ঘর থেকে গহনার একটা বক্স এনে ময়না বেগমের হাতে দিয়ে আরেকটা শপিংয়ের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলে, আম্মা, এই শাড়িটা বউকে দেবেন। নতুন বউ নতুন শাড়ি পরবে। ময়না বেগম মৃদু হেসে বলেন, তুমি কিন্তু মেয়েটা ভালো আছো। ময়না বেগম ঘর থেকে বেরিয়ে যেতে সুরাইয়া আশরাফের কাছে এসে বাহুতে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলে, দেখেছো শেখ সাহেব, ইউর আম্মা লাইকস মি। আশরাফ বাহিরের দিকে দেখে সুরাইয়ার কোমর জড়িয়ে ধরে বলে, তার ছেলে আপনাকে আরো বেশি ভালোবাসে, সেটা দেখতে পান না? আন্দা হোকিয়া। সুরাইয়া নিজেকে আশরাফের হাত থেকে ছাড়িয়ে নিয়ে গালে একটা চুমু দিয়ে বলে, তার ছেলের বউ আপনাকে ভালোবাসে শেখ সাহেব। সবাই বাইরে এসে উমেদ এবং উমেদের স্ত্রীকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। দুজনকে সুরাইয়া ঘরে পাঠিয়ে দেবে তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার নাম যেন কি? মেয়েটা মাথা তুলে নরম গলায় বলে, আমার নাম আলো। সুরাইয়া মৃদু হেসে উমেদের দিকে তাকায়। আজকের কাজে আমি খুব খুশি হয়েছি। আলোকিত হোক আপনার জীবন। দুজনে খুব সুখী হন, দোয়া করি। স্ত্রীকে ভালোবাসায় রাখবেন। উমেদ উপর নিচ মাথা নাড়িয়ে মৃদু হাসে। সুরাইয়া ময়না বেগমের পাশে গিয়ে দাঁড়ায়। মায়া মাখা চোখে তার দিকে তাকিয়ে বলে, শোনো আলো, আজ থেকে আমরা তিনজন বন্ধু, আমি, তুমি আর আম্মা। আলো হেসে সুরাইয়ার কথা মেনে নেয়। ময়না বেগম সুরাইয়াকে ডান পাশে এগিয়ে নিয়ে বউকে জড়িয়ে নেন। আলোর দিকে আরেক হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমিও এসো। তুমি দূরে কেন? মায়ের স্নিগ্ধ আচরণে আশরাফ এবং উমেদ একে অপরকে দেখে দুজন একসাথে বলে ওঠে, আমরা দূরে থাকবো? অব্রর বাবা মা হৃদিতার মা বাবাকে প্রায় রাজি করিয়ে ফেলেছেন। আজই এই বিয়ে বাড়িতে অব্র আর হৃদিতার বিয়ে দিয়ে দেবেন। এক অনুষ্ঠানে দুইটা অনুষ্ঠান হয়ে যাবে। কথা শেষ করে নাহার বেগম হৃদিতার কাছে চলে যান। হৃদিতা হলুদের জন্য তৈরি হচ্ছিল। তার সাথে আরও কয়েকটা মেয়ে আছে। সবাই একসাথে সাজগোজ করছে। নাহার বেগম ঘরে প্রবেশ করেই দেখেন হৃদিতা হলুদ শাড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে। মাকে দেখে আয়নার সামনে থেকে সরে মায়ের কাছে এসে দাঁড়ায়। নাহার বেগম খাটে বসা মেয়েগুলোর দিকে তাকিয়ে আবার হৃদিতার দিকে তাকায়। হলুদ শাড়িটা খুলে লাল একটা শাড়ি পরে নে। মা, লাল কেন? এটা ভালো লাগছে না? ঠিকই তো আছে। নাহার বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে, আজ তোর বিয়ে। ব্রোকোসকে মায়ের দিকে তাকায় হৃদিতা। জানতে চায়, কি বললে? আজ বিয়ে? কি বলো মা?
সবাই বসে ঠিক করলো আজই বিয়েটা হবে। আমি অন্য কারো সাথে চলে যাচ্ছি। মনে হচ্ছে আমাকে জোর করে ধরে বেঁধে আমাকে একদিনের মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছ। আমি তো বিয়েতে রাজি হয়েছি, রাজি না হলেই ব্যবহার করলে মানা যেত। আমি বড় করে অনুষ্ঠান না করে বিয়ে করব না। বউ সাজবো, ছবি উঠব, কত কি করব। আমারও মন সায় দিচ্ছে না। আমার মেয়ের বিয়ে কেন এভাবে হবে? তুই অব্রর সাথে কথা বল, ওকে বল বিয়েটা পরেই ধীরে সুস্থে হোক। উনি কোথায়? বাহিরে আছে। আচ্ছা আমি আসছি। হৃদিতা শাড়ির কুচি উঁচু করে রুম থেকে বেরিয়ে অব্রকে খুঁজতে থাকে। 3-4 জায়গায় খুঁজে বাহিরের উঠোনে তাকে পেয়ে যায়। কারো সাথে ফোনে কথা বলছে। হৃদিতা সামনে গিয়ে দাঁড়ায়। অব্র হৃদিতাকে দেখে ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চায় কি হয়েছে। হৃদিতা নিম্ন স্বরে বলে, ফোন কাটুন, কথা আছে। অব্র কথা শেষ করে কল কেটে হৃদিতাকে বলে, কি হয়েছে শুনি? সবাই কি পাগল হয়ে গেল? অব্র এদিক ওদিক তাকিয়ে বলে, কে পাগল হলো? সবাই পাগলামি করতেছে। কি নিয়ে? আপনাকে আর আমাকে নিয়ে। কি করছে? আজই বিয়ের কথা বলছে। কি? আমি বর সেজে বউকে আনতে যাব? আপনি জানালা দিয়ে উকি মেরে দেখবেন। এভাবে কে বিয়ে করবে? হৃদিতা এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে অনুযোগ ভরা কণ্ঠে বলে ওঠে, আমি বউ সাজবো, ছবি উঠব। প্লিজ আপনি সবাইকে নিষেধ করুন, আমরা এখন বিয়ে করব না। ভাইয়ার বিয়েটা হয়ে যাক। অব্র এগিয়ে এসে জিজ্ঞেস করে, আমার বলায় কাজ হলে ট্রিট দিবেন? ট্রিট? হ্যাঁ, আমি আপনাকে ট্রিট দেব। একটা চুমু দিলেও হবে। লাথি দিলে হবে না? হবু বরকে লাথি দিতে পারবেন? পারবো। এবার গিয়ে সবাইকে নিষেধ করুন। চলুন একসাথে গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসি। আমার হবু বাচ্চার মা। হৃদিতা হেসে বলে, আমরা বিয়ের 1 বছর পরই বেবি নেব, বুঝছেন? সেদিন আমার এক্সের বন্ধুর সাথে দেখা হয়েছিল। সে বলল এক্সের বউ নাকি চলে গেছে, আমরা হ্যাপি ফ্যামিলি হয়ে দেখিয়ে দেব। অব্র হৃদিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাউকে কিচ্ছু দেখাতে হবে না। আপনি চোখ বন্ধ করে শুধু আমাকে ভালোবাসবেন, শুধু আমাকে। দুনিয়ার কোনো কিছু আর আপনার দেখতে হবে না, আপনি শুধু আমাকে দেখবেন। হৃদিতা মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, সৃষ্টিকর্তা এত ভালো কিছু আমার করে রেখেছিলেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।